অভি পাঞ্জাবির পকেট থেকে টিস্যুটা বের করে বিনা অনুমতিতেই মুছে দিল প্রিয়তার চকলেটে মাখা মুখ। প্রিয়তা ভিমড়ি খেল, ভুলেই গিয়েছিল যে টুসি রুসি ওর মুখ চকলেটে মাখামাখি করে ফেলেছিল। এভাবেই সে এতক্ষণ ছিল। এমন চাহনি দেখে অভির বুঝতে বাকি রইল না প্রিয়তার অনুভূতি। বিনা দ্বিধায় অকপটে তাই বলেই ফেলল, সরি প্রিয়তা, তোমার চকলেটে মাখা মুখ দেখে একটা ভয়াবহ অনুভূতি অন্তরে জেগে উঠেছিল। রুদ্র অদ্রির প্রবৃত্তির মতো ভয়াবহ ধরনের সেই অনুভূতি। আমি চাই না সেটা প্রশ্রয় পাক। এত বছরের যত্নে গড়া আমার বেপরোয়া বৈশিষ্ট্যটা তোমার জন্য নড়বড়ে হয়ে উঠুক, তা চাই না আমি। তাই সেটা মুছে দিলাম। বলেই চলে গেল অভি। মেঝেতে অল্প বিস্তর কাঁপুনি ধরল। প্রিয়তা দাঁড়িয়ে রইল থমথমে অবস্থায়। অভিকে প্রেম মানব মনে হচ্ছে তাকে ডায়েরির পাতায় থাকা সুন্দর কিছু অনুভূতির মতো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মুহূর্তগুলো ছিল প্রিয়তার সবচেয়ে সুন্দর জীবন। তবে সেই সুন্দর জীবনে অভির অনুমতিবিহীন আগমনে জীবনে হাতছানি দিল তুমুল তোড়পাড়। প্রিয়তাদের সেমিস্টার শেষ, জীবন অতিবাহিত হচ্ছিল বসন্তের দিনগুলোর মতো। সেই বসন্তের দিনগুলো পাড়ি দিয়ে নতুনভাবে ক্যাম্পাসে আসা মাত্রই হতভম্ব হলো সে। সবাই তার দিকেই তাকিয়ে আছে অদ্ভুত দৃষ্টিতে। হলের পলু মামা থেকে শুরু করে মোড়ের দোকানের রামিজ কাকা, ক্যাম্পাসের দারোয়ান মিমা দাদা, এমনকি সদ্য বিশ্ববিদ্যালয় জীবনে পদার্পণ করা প্রথম বর্ষের শিক্ষার্থীগুলো। কেউ কেউ তো তুমুল আগ্রহে এগিয়ে এসে সালাম জানালো। প্রিয়তা তাদের প্রত্যুত্তর দিল যন্ত্র মানবীর মতো। রুদ্রিক অদ্রিও হতভম্ব। প্রিয়তার মতো মেয়েকে সবাই এত গুরুত্ব দিচ্ছে, সেটা যেন ওদের বিশ্বাসের বাহিরে। প্রিয়তা অসামাজিক ধরনের মেয়ে, আর কথা কম বলে, বললেও গুছিয়ে বলতে পারে না। এই শিক্ষা জীবনে খুব কম মানুষই আছে যারা তাহমিনা প্রিয়তাকে এক নামে চিনবে। তবে এখন সবাই মুখে আপু আপু বলে যেভাবে ফেনা তুলছে, সেটা দেখে দুজনের মাথা রীতিমতো চক্কর দিয়ে উঠল। রুদ্রিক এগোলো প্রিয়তার কাছে, তুমুল উৎসাহে বলল, তুই কি ডিপার্টমেন্টের ধর্মের ভাই পাইতাইছিস নাকি রে প্রিয়তা? প্রিয়তা বাক্যহীন, কথা হয়ে গিয়েছে অগোছালো। সে নিজেও বুঝতে পারল না এর কারণ কি। তুমুল বিরহে সে প্রতি উত্তর দিল, আমি ধর্মের ভাই পাতাতে যাব কেন বলতো? হাজার খুঁজেও এর উত্তর পেল না রুদ্রিক। অদ্রি আচার খাচ্ছিল। ভাইয়ের থামা মাত্রই সে বলে উঠল, কাহিনী আস্তে আস্তে বের হয়ে যাবে বস, ওয়েট কর। আপাতত ঠান্ডা মাথায় ক্লাস করে আসি, তারপর কোনো একটা জুনিয়র চ্যাংলা প্যাংলা দেখলেই সব খবর বের হয়ে যাবে। অদ্রির কথায় মনে মনে একটু হলেও সান্ত্বনা পেল প্রিয়তা। তারপর তিনজন চলে গেল ক্লাসের দিকে। তবে অন্তরের সিমসাম চিন্তা ভাবনা হিমবাহের ঝড়ের মতো করে উড়ে গেল যখন দেখল তাদেরই ব্যাচমেট প্রিয়তাকে তোষামোদ করে চলেছে। তাদের ব্যাচের একটা ছেলে আছে, নাম রাকিব, ইউনিভার্সিটির চরম রকমের প্লে বয়। এমন কোনো মেয়ে নেই যার পিছে সে ঘোরে নাই। অদ্রির সাথেও রিলেশন ছিল, সেটা টিকেছে ঘন্টা খানেকের মতো। অদ্রির মতো বাচ্চা হাতির খরচ বইতে বইতে রাকিব জর্জরিত কণ্ঠে বলল, মাফ করো বই, তুমি আজ থেকে আমার বাতাসে উড়ে আসা বই, কোনো প্রেমিকা ট্রেমিকা না। আমি এমনিতেও বাপের টাকায় খাই দাই ঘুমাই, তোমার মতো বাচ্চা হাতিরে পারলে জীবন আমার বরবাদ হয়ে যাইব। অদ্রি ভয়ঙ্করভাবে রেগে গিয়েছিল সেবার। তারপর থেকেই সব সম্পর্ক শেষ। মাঝপথে সে প্রিয়তাকে লাইন মারার চেষ্টা করে, আর আজ সেই ছেলে যখন প্রিয়তাকে তুমুল শ্রদ্ধার সহিত আপা আপা বলে মুখের ফেনা তুলে ফেলল, বিচলিত হলো প্রিয়তার মন। বলল, তুমি আপাই আপা বলছো কেন রাকিব? তো বলবো না, আমি কি জানতাম যে তুমি অভি ভাইয়ের ফিয়ন্সে? জানলে আমি কেন, কেউই তোমার পিছু ঘুরতো না। স্নায়ু অকেজ হলো প্রিয়তার, দৃষ্টি বিভ্রম হলো। অবাক প্রসন্ন হয়ে জিজ্ঞাসা করলো, তুমি কিভাবে জানলে? শুধু আমি না, সবাই জানে এই ব্যাপারে। নবীন বরণের সেই ঘটনার পর অন্তু ভাইয়াই সবাইকে বলে বেরিয়েছে এই কথা। রমিজ কাকা তো ব্রেকিং নিউজ বানিয়েই ফেলেছে। আমাদের চবি স্টুডেন্টদের সেই সোশ্যাল গ্রুপ আছে না,
সেখানেও তোমায় আর অভি ভাইকে নিয়ে মাতামাতি। তোমাদের মধ্যে যে প্রেমের সম্পর্ক থাকতে পারে সেটা ভাবতেও পারিনি আমি। সবার চোখে মুখে একই অভিব্যক্তি, সবার এক মতামত। নুরুল স্যারের বড় ছেলে হওয়ায় অভির সাথে প্রিয়তার প্রেমের সূত্রপাত হয়, আর তারপরই সেই সূত্রে আসে বিয়ে। এটা সত্য যে অভি প্রিয়তা পূর্ব পরিচিত, কিন্তু তাদের মধ্যে প্রেম তো দূরের কথা, ভালো মতো দুদণ্ড কথাও হয়নি। অভির গম্ভীর চুপচাপ বৈশিষ্ট্য কিশোরী বয়সেই কাঁপিয়ে দিয়েছিল প্রিয়তাকে। ক্লাস শেষ করলো কোনো মতে। যেই স্যার ক্লাস করিয়েছিল সেই স্যারের সাথে ব্যক্তিগত কোনো পরিচয় ছিল না প্রিয়তার, কিন্তু ক্লাস শেষে সে যখন প্রশ্ন করলো, এখন কেমন আছো প্রিয়তা, ব্যথা কমেছে? প্রিয়তার মুখ বোয়াল মাছের মতো হা হয়ে গেল। আজ হয়তো অবাক হওয়ারই দিন। একের পর এক এমন ঘটনায় উপনীত হচ্ছে যে প্রকৃতি চাইছে তাকে অবাক মিশ্রিত রমণী বানাতে। ঢোক গিলল প্রিয়তা। এই স্যার মহাশয় তাকে চিনলেও হয়তো নামটা এত ভালোভাবে জানতো না, অথচ আজ উনি সহ সকলের কাছে প্রিয়তার নাম, ডিপার্টমেন্ট সহ একাডেমিক সিরিয়াল যেন নখদর্পণে। প্রিয়তা আবেশী হয়ে বলল, জি স্যার, কমেছে। এত দুর্বল হলে চলে প্রিয়তা? বেশি করে দুধ ডিম এইসব খাবে। কাল যেভাবে পড়ে মাথা ফাটালে, আমি তো শুনেই আঁতকে উঠেছিলাম। ভাগ্যিস অভি সামলে নিয়েছিল ব্যাপারটা। কেয়ারিং বন্ধু পেয়েছে বলতে হবে। প্রিয়তার ভাব পাল্টালো না। সিনিয়র ভাইকে কেয়ারিং বন্ধু বলে সম্বোধন করে স্যার যে কি বোঝাতে চেয়েছে তা স্পষ্টই বুঝতে পেল প্রিয়তা। কয়েকজন মানবী ওকে দেখে মিটমিটিয়ে হাসছে। কেউ ফট করে বহিঃপ্রকাশ করে বলছে, প্রিয়তা দেখি সুপার রুস্তম বের হলো মাইরি। এমন অন্যবেলা ডলের মতো মুখ করে থাকা মেয়েটা ভেতরে ভেতরে ঠিকই অভিভাইকে পটিয়ে নিল, ভাবা যায়। রেগে মেগে ক্লাস থেকে বের হলো প্রিয়তা। অদ্রি বলল, কি হলো তোর? কি হলো না এটা বল। দেখছিস সবাই কি সব বলছে। সিলিয়ার ভুল সব বলছে নাকি ওরা? ওই হাঙ্কি পাঙ্কি স্যার, আই মিন হাকিম স্যারের কান পর্যন্ত যখন গেছে, তার মানে তুই আমাদের ডিপার্টমেন্ট ভাইরাল করে ফেলেছিস। এখন কদিন অভি ভাইয়ার পাওয়ার নিয়ে ঘুরে বেড়াবেন। যেই কুত্তিগুলা আমাদেরকে র্যাগিং করতো, তারাও পর্যন্ত তোকে সালাম করবে। চল আমার সাথে। কোথায়? বরকত হলের দিকে যাব। ওই দিকে কি কাজ? অভি ভাইয়া ওই সাইডেই আছে, আমি শিওর। কথা বলবো ওনার সাথে। চল তাহলে। কড়া রোদে ফেটে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের এলাকা। আশেপাশে হাজারো নরনারীর ভিড়। রিকশা টুংটাং আওয়াজ চালাচ্ছে। বাতাসে দুলে ওঠা পাতার ফাঁক ফোকরে পড়ছে জালের মতো রোদ। প্রিয়তা ঘামে তেতে উঠল, জামা লেপ্টে রইল গায়ে। রুদ্রিক এখানে নেই। সে বঙ্গবন্ধু উদ্যানের প্রান্তে গিয়েছে প্রেমিকার সাথে দেখা করতে। অদ্রি এতক্ষণ এখানেই ছিল। বরফগুলা খাবে বলে কই যেন গেল, আর খবর বার্তা নেই। প্রিয়তা হলের দিকে গেল। এখানে সিনিয়র স্টুডেন্টদের ভিড়ে অস্বস্তি হলো বেশ। অভিকে খোঁজার আপ্রাণ চেষ্টা করলো। হঠাৎ সাদা গেঞ্জি পরা এক চটপটে ছেলে হাজির হলো প্রিয়তার কাছে। আঙ্গুল উঁচিয়ে বলল, তুমি কি সেই ইউনিটের তাহমিনা প্রিয়তা? তরুণীটি কিভাবে প্রিয়তার নাম জানলো তা বুঝতে বেগ পেতে হলো না বেশ। তবুও মেকি হাসি দিয়ে বলল, জি। তাহলে তুমি তো আমাদের ভাবি। অভি ফার্স্ট ফ্লোরেই আছে, হাতের বাম দিকে সিঁড়ির কোণেই ওদের আড্ডাখানা, গেলেই পেয়ে যাবে। প্রিয়তা কথা বাড়ালো না আর, চুপচাপ ভবনের ভেতরে গেল। বেশ কিছুক্ষণ চিরুনি অভিযান চালানোর পর পেয়েও গেল অভিককে। দেখে শরীরের চটচটে ঘাম নিমিষেই যেন শীতল রূপ নিল। অভি বসে আছে মোটা রেলিংয়ে, হাতে একটা বিশাল আকার বই, কলম কামড়াচ্ছে আনমনে। তার বন্ধু মহল আশেপাশে তাকে ঘিরেই ধরেছে। কথায় কথায় সে আলতোভাবে হেসে উঠছে বারবার। হঠাৎ অন্তুর সাথে চোখাচোখি হলো প্রিয়তার। খেয়াল করলো অন্তু অভিককে ইশারায় বলল সেই দিকে দেখতে। প্রিয়তা নড়বড়ে হয়ে উঠল। চোখাচোখি হলো অভির সাথে। অভির পাশাপাশি বাকি বন্ধুরাও সেই দিকে দৃষ্টিপাত করলো। এবার সে পড়ল মহা ফাসাদে। অস্বস্তি শিরায় শিরায় যেন বয়ে বেড়াচ্ছে। অভি বইটা বন্ধ করলো, পা চালালো তার দিকে। প্রিয়তা পাথর হয়ে দাঁড়ালো।
অপেক্ষায় রইল কখন অভি বরাবর দাঁড়াবে। তবে অবাক করে দিয়ে অভি একবারও তাকালো না প্রিয়তার দিকে, নিঃশব্দে এড়িয়ে চলে গেল অন্যদিকে। অপমানে রিরি করে উঠল প্রিয়তার শরীর, গাল হয়ে উঠল লাল। রাগে ক্ষোভে ব্যাগের একাংশ চেপে ধরল, মানতে পারল না এই এড়ানোটা। বিড়বিড়িয়ে বলল, আপনি খারাপ অভি, বুদ্ধদেবের বাবলির মতোই আপনি ভীষণ খারাপ, অহংকারী আর একগুঁয়ে একটি লোক। প্রিয়তা নিঃশব্দে হল থেকে বেরোলো, দাঁড়ালো লনের সামনে। অদ্রি ছায়াতলে বরফ গোলা খাচ্ছে। দেখা মাত্রই সে প্রশ্ন ছুড়ল, কথা হয়েছে? না। দেখা পাসনি? পেয়েছি। তাহলে কি হলো? অদ্রির সাথে কথা বলার প্রিয়তার বিন্দু মাত্র মন মানসিকতা নেই। অভি আসলেই দাপুটে মানুষ। এতটা দাপট কি প্রিয়তার সামনে না দেখালেই হতো না? তখনই হ্যাংলা পাতলা গড়নের এক ছেলের ডাক পড়ল, আপা, ও আপা শুনছেন? প্রিয়তা চমকালো, তাকালো ছেলেটার দিকে। রুজু কণ্ঠে ছেলেটা বলল, আপনাকে অভি ভাইয়া ডাকছে আপা। আগুন জ্বলল প্রিয়তার চোখে। ভরাট কণ্ঠে বলল, তাকে বলে দাও আমি যাব না। কেন আপা? আমি যাব কেন সেটা বলো। হ্যাংলা পাতলা ছেলেটি উত্তর খুঁজে পেল না। অগত্যায় চলে গেল সে। ঠিক 5 মিনিট পর অভি একটা মেসেজ দিয়ে বলল, বোর্ডরুমে আসো প্রিয়তা। প্রিয়তা সিন করলো, কিন্তু রিপ্লাই দিল না। চুপচাপ ফুটপাতের আখের রস গোগ্রাসে হরণ করলো। অতঃপর আবারও টেক্সট এলো, তুমি কি চাও আমি এমন কোনো কাণ্ড করি যাতে তুমি আবার জ্ঞান হারাও? স্পষ্ট হুমকি। প্রিয়তা এড়িয়ে পারল না, অদ্রিককে বলল, তুই এখানে থাক আদি, আমি 5 মিনিটের মধ্যে আসছি। বোর্ডরুম ডিপার্টমেন্টের শেষ মাথায়। এটাকে পরিত্যক্ত বোর্ডরুম বলা চলে। পেছনের লনে বনলতাদের জংলি আবাস। সন্ধ্যায় মশাদের ভয়ঙ্কর আড্ডাখানা চলে এখানে। প্রিয়তা 2-3 রুম পেরিয়ে শেষ মাথায় গেল। আশেপাশের গাছের আড়ালে যাদের দেখা যাচ্ছে প্রণয়ী নর নারী, উকি মারা অভদ্রতা, তাই সেই দিকে এগোলো না। বায়ে পা চালিয়ে ঢুকে গেল রুমে। সেখানে পরিত্যক্ত টানা পাখা ঝুলছে, টেবিলে গুটি কতক চেয়ার, আর পুরানো বইয়ে ঠাসা সেলফ। মানবের অস্তিত্ব নেই। প্রিয়তা ডাক দিল, বাড়ি খেল তারই আওয়াজ। আচমকায় দরজার খিল লাগানোর শব্দে তটস্থ হলো সে। পেছনে ফিরে আবিষ্কার করলো অভিকে। প্রিয়তা অপ্রতিভ হলো, ধরতে পারল না অভির কার্যকলাপ। জেগে উঠল ভয়, কোণঠাসা কণ্ঠে বলে উঠল, আমায় ডেকেছেন কেন অভি? অভি কিছু বলল না, শুধু নিঃশব্দে হেসে দরজাটা বন্ধ করে দিল। এভাবে অভির দরজা লাগানোতে সচকিত হলো প্রিয়তা। এখন এই ঘরটিতে ওদের দুজনের ছাড়া আর কারোর কোনো অস্তিত্ব নেই। প্রিয়তার ভয় হলো, সন্দেহ জাগলো অভির কার্যকলাপের জন্য। তবুও বুকে সাহস নিয়ে শেষমেশ বলল, দরজা লাগালেন কেন আপনি? কিছু কাজ দরজা খুলে করা যায় না তাই। অভির নির্বিকার প্রতি উত্তর। প্রিয়তার মুখ হা হয়ে গেল। বলতার মতো ভন ভন করতে লাগলো মাথা। অভিকে এতদিন সে জানত ভদ্র বেশি ছেলে হিসাবে, আর আজ সেই ছেলের চট করে আমূল পরিবর্তন প্রিয়তার মাথার উপর দিয়ে যেন সা সা করে উড়ে যেতে থাকলো। অভি এগোলো প্রিয়তার দিকে, প্রিয়তা পেছালো 1 পা 2 পা 3 পা, কিন্তু অভি থামলো না। শেষমেশ সে প্রশ্ন ছুড়ল, পেছাচ্ছ কেন তুমি? আপনি নিরাপদ দূরত্ব নিয়ে দাঁড়ালেই আমি আর পেছাবো না। ফাইন। দাঁড়িয়ে পড়ল অভি। প্রিয়তা হাঁপ ছাড়ল। বোর্ডরুমের দক্ষিণা জানালা দিয়ে দিঘির দৃশ্যপট অপূর্ব লাগছে। নাকে ভেসে আসছে আম পাতার সুবাস। পরিত্যক্ত কোণঠাসা এই ঘরটিতে ভর দুপুরের আলো পড়াতে যেন প্রাচীনকালের কোনো গল্পের দৃশ্যপট মনে হচ্ছে। অভি সচকিত হলো, হাত পকেটে গুজে নিখাদ স্বরে বলল, আমাদের ডিপার্টমেন্টে আসার কারণ? প্রিয়তা উত্তর খুঁজে পেল না। সে যে ঠিক কী কারণে বরকত হলে এসেছে সে নিজেও জানে না। শুধু জানে যে তখন প্রিয়তার রাগ উঠেছিল। হ্যাঁ, এটা সত্য যে অভি তার হবু বর, কিন্তু এই জিনিসটা নিজেদের মধ্যে থাকলেই কি ভালো হতো না? এমন না যে তারা ভুল জানে বা অভির সাথে তার এই তথ্যটাও ভুয়া খবর।
তবুও কেন যেন সব কিছুর নষ্টের মূল এই ছেলেটাকেই মনে হচ্ছে। প্রিয়তা দাঁতে দাঁত চেপে নিজেকে ধাতস্থ করলো, বলল, আপনি এসব ইচ্ছে করেই করেছেন তাই না? কি সব? এই যে আমাদের বিয়ের খবরটা। বিরক্ত হলো অভি, বলে উঠল, আরে আমি এসব ইচ্ছে করে কেন করতে যাব? কারণ আপনার ইগোতে লেগেছে যে আমি আপনাকে রিজেক্ট করতে চাচ্ছি। লাগাটাই স্বাভাবিক। আপনি ব্রাইট স্টুডেন্ট, এসএসসি এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডের ফার্স্ট, চবি ভর্তি পরীক্ষায়ও হাইয়েস্ট রেজাল্ট, ভালো সিজিপিএ নিয়ে অনার্স কমপ্লিট, কদিন পর মাস্টার্স শেষ করে একটা ভালো জবে ঢুকবেন। আর আমার মতো মেয়ে কিনা আপনাকে রিজেক্ট করেছে, সেটা আপনার সহ্য হচ্ছে না। অভির মুখ গম্ভীর হয়ে গেল, থমথমে কণ্ঠে বলল, তুমি নিজেও কিন্তু ব্রাইট স্টুডেন্ট প্রিয়তা, ইউ নো দ্যাট ভেরি ওয়েল। চবিতে ঢোকা কখনো এত সহজ না, বাট তুমি পেরেছো। তারপরও বাচ্চাদের মতো এমন লেম এক্সকিউজ দিচ্ছ কেন তুমি? আপনার জন্য এইসব বলছি। এখন আপনি যেভাবে পারবেন বিষয়টা থামাবেন। অভি হাসলো কিঞ্চিত, জিজ্ঞাসা করলো, কি বলে থামাবো? বলবেন প্রিয়তা একটা গাধী মেয়ে, যেখানে সেখানে হুটহাট করে অজ্ঞান হয়ে যায়, কথাবার্তা বাচ্চাদের মতো। বাবার জন্যই আপনি চুপ করে আছেন, নতুবা আপনার মোটেও আমায় পছন্দ না। কিন্তু আমি মিথ্যা কেন বলবো? সচকিত হলো প্রিয়তা, ফ্যাল ফেলিয়ে তাকালো অভির দিকে, বলল, আপনি তো আমায় পছন্দ করেন না তাই না? প্রিয়তা ভড়কে গেছে, চট করে নির্বিকার ছেলেটার আমূল পরিবর্তনে ভাবিয়ে তুলেছে। অভি কাছাকাছি এসে দাঁড়ালো, ঝুঁকে এসে স্ফীত কণ্ঠে বলল, কে বলেছে তুমি আমার পছন্দ না? বিস্ফোরিত হলো প্রিয়তার চোখ, ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো অভির প্রচ্ছন্ন মুখের দিকে। ভয়ে হচ্ছে, মতিগতি ঠিক মনে হচ্ছে না এর। মিথ্যা বলার কথা বলল মানে? তাহলে এতদিন কি প্রিয়তার ধারণা ভুল ছিল? গম্ভীর ছেলেটা যে কিনা সব মেয়েদেরকে এড়িয়ে চলতো, সে তাহলে আসলেই পছন্দ করতো প্রিয়তাকে? আর এই জন্যই তবে নুরুল স্যার প্রস্তাব পাঠিয়েছেন? তাকে অবাক করে দিয়ে অভি অকপটে বলল, ঝামেলা আমি ক্রিয়েট করিনি প্রিয়তা, তোমার বোন অদ্রি করেছে। কপাল ভালো ও একটি মেয়ে, না হলে সপাট করে চড় মেরে পাটির দাঁতগুলো ফেলে দিতাম। আমি মোটেও চাইনি যে আমাদের পারিবারিক এই ব্যাপারটি এখানে আসুক। জানো, যেদিন আমি তোমায় দেখতে গিয়েছিলাম, আমি তখন থেকে শিওর ছিলাম যে এটা জানাজানি হলে একটা হই হুল্লোড় হবে। এটাই স্বাভাবিক। আজ তুমি অন্য কোনো বাইরের ছেলেকে বিয়ে করলে এমন কিছুই হতো না, কিন্তু আমরা যেহেতু দুজনেই চবির স্টুডেন্ট, একটু তো মশলাদার হবেই ঘটনাটা, তাই না? প্রিয়তা অপ্রতিভ হলো, শরীর হয়ে গেল অসাড়। অভিকে রহস্যময় মানব মনে হচ্ছে, চোখের সামনে সবকিছু লাগছে ধোঁয়াশা। এই ছেলে রীতিমতো হ্যালুসিনেট করছে ওকে। প্রিয়তা হঠাৎ করেই বলল, আমায় এখানে ডেকেছিলেন কেন আপনি অভি? অভি অদ্ভুত হাসি দিল, বিনা বাক্যে এগিয়ে গেল প্রিয়তার কাছাকাছি। প্রিয়তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, আতকে বলল, এ কি আপনি কাছে? শ্যাট আপ প্রিয়তা, কাছে এসে ভয়াবহ কিছু করব না। আবার অজ্ঞান টজ্ঞান হয়ে যেও না, খবরদার, নইলে আবারও তোমার মতো বস্তাকে কোলে নিয়ে ঘুরে বেড়াতে হবে আমাকে। প্রিয়তার নাক ফুলে ফেপে উঠল, রি রি কণ্ঠে বলো, খবরদার কাছে। প্রিয়তার বাধা মানল না অভি, অনুমতিবিহীনভাবে নিজের দুই হাত আবদ্ধ করে দিল প্রিয়তার চুলে, দক্ষতার সাথে চুলে খোপা বেঁধে দিল। ছন্নছাড়া হয়ে অভিকে পরখ করল প্রিয়তা। বুকে দুরুক দুরুক শব্দ হচ্ছে, ঠোঁট জোড়া নিঃশ্বাসের উত্তেজনায় কেঁপে উঠছে অস্বাভাবিকভাবে। অভি চুল ভালো মতো করে বেঁধে দিয়ে বলল, নাও পারফেক্ট। কি করলেন এটা আপনি? অভি প্রিয়তার এমন ব্যবহারে বিভ্রান্ত হলো না, অকপটে বলল, এজন্যই এখানে এনেছি তোমায় প্রিয়তা। তোমায় তখন দেখা মাত্রই এই ইচ্ছেটা জেগে উঠেছিল, আর এই ভয়ঙ্কর ইচ্ছেটা আমি মোটেও চাইনি বন্ধু বান্ধবদের সামনে পূরণ করতে। কাল থেকে এমনিতেও ওরা কম জ্বালায়নি আমায়, এমনকি সন্ধ্যার দিকে বাসায় এসেও শিওর হয়ে গিয়েছে বাবার কাছে। আর তুমি কি ভাবো
তোমার চুল বেঁধে দেওয়ার মতো কাজ আমি ওদের সামনে করব? তাই এখানে আসতে বলেছি। প্রিয়তা কথা খুঁজে পেল না, হয়ে গেল বাক্যহীন। অভি পুনরূপী বলল, ঘেমে মুখের হালচাল বানিয়েছ কি? খেয়াল আছে? তার উপরে পরেছ পাতলা বেগুনি জামা। খুব শখ সিনিয়র ভাইদের তোমার মর্মান্তিক দৃশ্য দেখানো। প্রিয়তার চোখ ছোট হয়ে এলো, অপমানটা স্যাঁত করে বুকে লেগেছে। বিড়বিড়িয়ে বলল, আপনার মতো সিনিয়র ভাইদের নিজের রূপ দেখানোর মোটেও ইচ্ছা নেই। নিজেকে কি ভাবেন আপনি? বিল গেটস, যে সবার সামনে আমায় তুমুলভাবে এড়িয়ে আড়ালে আবডালে কাছাকাছি আসার চেষ্টা করবেন? ভ্রুকুটি করল অভি, বলল, তুমি এটাকে কাছাকাছি আসা বলছো? 100 বার বলছি। হঠাৎ চুপ হয়ে গেল অভি, কঠোর দৃষ্টি নিরূপণ করল। প্রিয়তা হঠাৎ বোকা বনে গেল, পুরো ঝগড়ার মুড বানিয়ে নিয়েছিল। এখন তবে এই ছেলে চুপ হয়ে গেল কেন? প্রিয়তা মনে মনে বিড়বিড়িয়ে আওড়া। হঠাৎ চুপ হয়ে গেল অভি, কঠোর দৃষ্টি নিরূপণ করল। প্রিয়তা হঠাৎ বোকা বনে গেল, পুরো ঝগড়ার মুড বানিয়ে নিয়েছিল। এখন তবে এই ছেলে চুপ হয়ে গেল কেন? প্রিয়তা মনে মনে বিড়বিড়িয়ে আওড়ালো, কথা বলেন অভি ভাইয়া, আপনি কথা না বললে ঝগড়া করতে পারবো না তো। বেশ কিছুক্ষণ পর নীরবতা কাটালো অভি, বলল, তুমি কি বোঝো যে কাছাকাছি আসার মানেটা কি? অভির কণ্ঠ ভরাট, অদ্ভুত এক গাম্ভীর্যটা টের পেল প্রিয়তা। বিনা সময় ব্যয়েই তাই সে প্রতিউত্তর দিল, অবশ্যই বুঝি। অভি নিঃশ্বাস ফেলল, অতঃপর বলে উঠল, ফাইন, অ্যাট এনি চান্স তুমি যদি আমায় বিয়ে করতে রাজি হও, তারপরই আমি দেখিয়ে দেব প্রপারলি কাছাকাছি আসা কিভাবে হয়। বলেই ঘটাঘট পদাচারণে এই ঘর ত্যাগ করল অভি। প্রিয়তা নিস্তব্ধে দাঁড়িয়ে রইল, সারা পরিবেশে বিকট স্থবিরতা। প্রিয়তার কানে অভির কথাগুলো বেজে চলেছে শব্দ তরঙ্গের ন্যায়। চুপচাপ এখান থেকে বেরিয়ে গেল সে। অদূরেই আছে অভি তার বন্ধুদের সাথে। প্রিয়তা ঠিকই দেখল, তবে অভি একবারও ফিরে তাকালো না। কে বলবে এই শান্ত শিষ্ট নম্র ভদ্র ছেলেটা কিছুক্ষণ আগে তার হবু বউকে এক ভয়ঙ্কর কথা বলে এসেছে? অদ্রির বরফগুলা প্রায় শেষ পর্যায়ে, লেমন ফ্লেভার হওয়াতে ওর ঠোঁট সবুজ হয়ে গিয়েছে। অদ্রি প্রিয়তাকে দেখে বিস্মিত কণ্ঠে বলল, তুই এমন ব্লাশ করছিস কেন জানু? গাল দেখি টমেটো হয়ে গিয়েছে। আর ইউ ফাইন? আবার কোনো কাণ্ড করবি না তো? প্রিয়তা আমোদি হয়ে গেল, টের পেল লজ্জা তাকে আবিষ্ট করেছে। এই লজ্জা তাকে ছেড়ে যাবে না, গালে টইটম্বুর হয়ে তা ফুটে থাকবে। গর্জন উঠেছে আকাশে, কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে নেমে পড়বে বৃষ্টি। প্রিয়তা এই সময় এসেছে পরিদাস বোর্ডের একটি দোতলার বাসায়। মিথি নামে নবম শ্রেণীতে পড়ুয়া এক মেয়েকে ইংরেজি পড়ায় সপ্তাহে 3 দিন। মেয়েটা চরম ফাঁকিবাজ, পড়ালেখা ছাড়া দুনিয়াতে যত কারবার আছে তার কাছে। মিথিরা 2 ভাই বোন, বড় ভাই প্রাণও এইচএসসি পরীক্ষার্থী। বাবা নেই ওদের, বাড়ি ভাড়া নিয়ে কোনো মতে ওদের মাই সামলায়। আজকে মিথির মা নাস্তা দিয়ে বলল, শুনলাম তোমার নাকি নুরুল স্যারের ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে প্রিয়তা, আমাদের বলনি যে? প্রিয়তা অপ্রতিভ হলো, মেকি হেসে বলল, ফাইনাল হয়নি আন্টি। আরে ফাইনাল না হলে হয়ে যাবে, তোমার মতো লক্ষ্মী মেয়েকে সবাই ঘরে নিতে চাইবে। আজ আমার ছেলে যদি তোমার চেয়ে বয়সে বড় হতো, তবে আমিও তোমায় পুত্রবধূ বানাতাম। প্রিয়তা কথা বলল না। মিথির মা এবার বলেন, মিথির কি অবস্থা পড়ালেখার? আন্টি, আমি পড়া দিয়ে গেলে তো ও বাসায় মোটেও পড়ে না। হায় রে, এই মেয়ে আমার সর্বনাশ করবে। পড়ালেখায় একটুও মন নেই তার, তুমি একটু খেয়াল রেখো কেমন? ঠিক আছে। প্রিয়তা আজ ওকে ভালো মতো পড়াতে পারল না। 2টো প্যারাগ্রাফ লিখতে দিয়ে চুপ করে বসে রইল। হুট করে মিথি বলল, আচ্ছা আপু, মেয়েদের কোন শাড়ি পরলে ছেলেরা মুগ্ধ হবে? প্রিয়তা বড় বড় চোখ করে তাকালো মিথির দিকে, বলল, তুমি কাকে মুগ্ধ করতে চাও? লজ্জার ভান করলো মিথি, অতঃপর বলল, একজন ছেলে গতকাল আমায় প্রপোজ করেছে আপু। সে বলেছে আমায় নাকি সাদা শাড়ি পরতে দেখে সে মুগ্ধ হয়েছে।
প্রিয়তা বিস্ময়ে হা হয়ে রইল। বলল, কে সেই হতভাগা? আমার সাথেই পড়ে। প্রিয়তা শক্ত হওয়ার ভান করলো। বলল, এসব করার বয়স তোমার হয়নি মিথি, ভালো মতো পড়াশোনা করো। মিথি মুখ ভ্যাংচালো। বলল, তুমি ভীষণ টাইপের, কোনো রস নেই। প্রিয়তার ইচ্ছে হলো মেয়েটাকে উড়াধরা মারতে, কিন্তু মারলেও কিচ্ছু হবে না। মিথির চরম উড়নচণ্ডী মেয়ে। এই বয়সেই পাড়ার বহু ছেলেকে নাটাই বানিয়েছে সে। মাঝে মাঝে ওকে দেখে আফসোস হয় প্রিয়তার। তাদের সময় সে ছেলেদের দিকে চোখ তুলে তাকাবার সাহস পেত না। আর এরা কি সব করে বেড়ায়। হুট করে মিথি বলে উঠল, আচ্ছা, তুমি কি অভি ভাইয়াকে কখনো চুমুটুমু খেয়েছো আপু? নবম শ্রেণীতে পড়ে মিথি, অথচ এই প্রশ্ন করাতে ওর মনে বিন্দু মাত্র কোনো অস্বস্তির রেশ দেখা দিল না। প্রিয়তার কান ভোঁতা হয়ে গেল, চোখ জোড়া হয়ে গেল ডাগর ডাগর। এ পর্যন্ত বহু স্টুডেন্টকে পড়িয়েছে প্রিয়তা, তবে কখনো এতটা বাড়াবাড়ি রকমের, ভয়ঙ্কর রকমের পরিস্থিতির সম্মুখীন হয়নি। প্রিয়তা অস্পষ্ট স্বরে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু পারল না। বুক থরথর করে কাঁপছে উত্তেজনায়। কোনো মতে নিজেকে সামলে বলে উঠল, এসব কি প্রশ্ন মিথি? আরে বলো না আপু, সমস্যা নেই, আমি তো তোমার ছোট বোনের মতো। তুমি কিছু বললে আমি তো আর পাড়ায় পাড়ায় এইসব কথা বলে বেড়াবো না, তাই না? প্রিয়তার স্নায়ু যেন অকেজো হয়ে গিয়েছে। মধ্য দুপুরের কাঠফাটা রোদের মতো মাথায় চলছে খরা। কি বলবে এখন সে? মিথি যা মেয়ে, যদি না উত্তর দেয় তবে বাজেভাবে টিটকারি মারবে। আর এমন ছোট প্যাকেট বড় ধামকিওয়ালি মিথির টিটকারি শোনার বিন্দুমাত্র ইচ্ছা তার নেই। আবার যদি মিথ্যা বলে তবে তো আরো সমস্যা। অভিকে দেখা মাত্রই সে প্রিয়তা জ্ঞান হারিয়েছিল। সে যদি অকপটে চুমু খাওয়ার মতো ভয়াবহ কাজ করত, এতদিনে তার স্থান হতো সরকারি কোনো হাসপাতালের সিপসিপে বিছানায়। হাজারো অতিথির মতো মিথিও ফলমূল নিয়ে হাজির হয়ে দুষ্টুমির সুরে বলতো, আরে আপুরে, তুমি ভালো স্টুডেন্ট হলেও পুরাই হাদামে। তোমার কাছে আমি ইংরেজি শিখলেও তোমার আমার কাছে প্রেমের ক্লাস করা উচিত, নইলে চুমু খেয়ে এইভাবে হাসপাতালে শুয়ে থাকতে পারতে না। প্রিয়তা নিঃশ্বাস ফেলল, হাতে লাল কলম নিয়ে মিথির খাতা হাতিয়ে নিল। গম্ভীর কণ্ঠে বলল, অনেক আজে বাজে কথা বকেছ। কি লিখেছো দেখি তো? খাতা দেখে আরো এক দফা চোখে সর্ষে ফুল দেখল প্রিয়তা। মিথিকে সে প্যারাগ্রাফ লিখতে দিয়েছিল দ্য রেইনি ডে এই প্রসঙ্গে। আর এই মেয়ে ইংরেজি লেভেলের কোনো প্রেমময় মুহূর্ত লিখে দিয়েছে। প্রিয়তা তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি লিখেছো এসব? মিথি লাজুক হাসি দিল, ওড়না আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে বলল, শোয়েব গিফট দিয়েছিল আমায় একটা রোমান্টিক নভেল। নভেলের এই বৃষ্টির মুহূর্তটা এত সুন্দর ছিল যে 2-3 বার পড়াতেই মুখস্থ হয়ে গিয়েছে, তাই লিখেছি। হতাশাগ্রস্ত হলো, করুণ চোখে প্রিয়তা দিল মিথির দিকে তাকালো। বলল, এসব পরীক্ষা লিখলে গোল্লা পাবে মেয়ে, তোমার কি মনে একটুও ভয় নেই? তখনেরটা তখন দেখা যাবে। আচ্ছা, লাইনগুলো কেমন লাগলো? এক কাজ করো, এখনই এই লাইনগুলো কপি করে অভি ভাইয়াকে টেক্সট করো। এমনিতেও বৃষ্টিময় ওয়েদার, এই রোমান্টিক লাইনগুলো দেখলে তার মনেও ফুলঝুরি ফুলে ফেপে উঠবে। প্রিয়তা ঘ্যাচ ঘ্যাচ করে এই সব কেটে দিল। কপট রাগ দেখিয়ে বলল, পরশুদিন এসে যেন দেখি তোমার প্যারাগ্রাফ মুখস্থ। আবার এসব আজে বাজে কাজ করলে তোমার মাকে সত্যি সত্যি বলে দেব মিথি। মিথির প্রাণোচ্ছল মুখে দেখা গেল অন্ধকারের রেশ। প্রথমত প্রিয়তার থেকে কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেল না, তার ওপর এখন কেমন রেগে রেগে কথা বলে চলেছে। প্রিয়তা যাওয়ার প্রস্তুতি নিল, ঘড়ির কাঁটায় দেখে নিল সময়। মাগরিবের আজান দিচ্ছে, বাইরে পড়ছে ঝুপঝুপিয়ে বৃষ্টি। চট্টগ্রাম শহরের পিচ্ছিল রাস্তায় এই সৌন্দর্য যেন আরো মায়াবী লাগে। প্রিয়তা কি ভেবে যেন মেসেঞ্জারে ঢুকলো। অভির নামের পাশে জলজল করছে সবুজ বাতিটি, নিচে ছোট্ট অক্ষরে লেখা অ্যাক্টিভ নাও। প্রিয়তা ঠোঁট চেপে তাকিয়ে থাকলো কিছুক্ষণ স্ক্রিনের দিকে। অভিদের বাসা এই লেনেই।
মিথিদের বাড়ির যেমন ভেতরের দিকে, অভিদের বাড়ির সামনের দিকে। নুরুল স্যার বড় শখ করে কিনেছিলেন সেই বাড়িটি। সামনে সুন্দর প্রশস্ত একটি রাস্তা। অচেতন মন কেন যেন বলে উঠল, হয়তো অভি রোয়াকেই আছে। দেখে চলেছে বৃষ্টি স্নাত পিচ্ছিল প্রশস্ত পথ, হাতে মোবাইল, আর সেখানে তার কোনো প্রেয়সীর সাথে প্রেমালাপ করে চলেছে আনমনে। কথাটি ভাবতেই প্রিয়তার মন বিশ্রী অনুভূতিতে কেঁপে উঠল। ইস, কি সব আবোল তাবোল ভাবছে সে! অভি এমন ছেলে না, মোটেও এমনটা না। কিন্তু কি যেন ভেবে আবার মিইয়ে গেল প্রিয়তা। অভি এমন হলে তারই বাকি, সে তো আর অভিকে বিয়ে করবে না। শুধু 3 দিনের অপেক্ষা, তারপরই সে এই রহস্য মানব থেকে পরিত্রাণ পেয়ে যাবে। প্রিয়তা স্ক্রিনে অভির আইডিটি আনমনেই দেখে এই সব ভাবছিল। সেই সময় পেছন থেকে মিথি উত্তেজনা নিয়ে বলে উঠল, কল দিতে ইচ্ছে করছে আপু। স্নায়ু প্রিয়তার স্বতন্ত্র হয়ে গেল। তৎক্ষণাৎই মোবাইলের পাওয়ার বাটনটা চেপে অফ করলো স্ক্রিন। মিথির চোখে মুখে দুষ্টামির ঝলকানি। প্রিয়তা নামক বজ্জাত টিচারকে হাতে নাতে বিব্রত করতে পেরে মন যার অন্তরে একেবারে অদ্ভুত শান্তির আনাগোনা চলছে। প্রিয়তা চুপ করেই বলল, কারণ মোবাইলে উকি দেওয়া কি ধরনের ভদ্রতা মিথি? আচ্ছা আপু, আর উকি দিব না, কিন্তু অভি ভাইয়ার চেহারা দেখার লোভ সামলাতে পারিনি আপু, তাই উকি দিয়েছিলাম। তুমি তো জানোই প্রাণ ভাইয়া এখন সেখানেই কোচিং করছে যেখানে অভি ভাইয়াও ওদের পড়ায়। প্রাণ ভাইয়ার মেয়ে ফ্রেন্ড গুলো বাসায় আসলে সব সময় তার নামে বদনামের আসর নিয়ে বসতো, যে অভি ভাইয়া নাকি খাটাস, শুধু ধমকায়, অ্যাটিটিউড নিয়ে চলে, কাউকে পাত্তা দেয় না। তামাটে গায়ের রং হলেও পার্সোনালিটি নাকি মাশাল্লাহ। আসলেই আপু, আমি দেখেই ফিদা হয়েছি, তোমার সাথে দারুণ মানাবে। আচ্ছা, তোমার নুরুল স্যারের না 2টা ছেলে? এক অভি ভাইয়া হলে আরেকজনের সাথে আমার সেটিং করিয়ে দিও কেমন? প্রিয়তা কান মলা দিল মিথির, বলে উঠল, ফাজিল হয়ে গিয়েছো দিন দিন মিথি। এত ছেলে ছেলে করলে কপালে একটাও ভালো ছেলে জুটবে না। আমি গেলাম। খবরদার, রাতে যদি আবার কল দিয়ে অভি ভাইয়ার সুর তুলেছ, তবে ডিরেক্ট তোমার বাবাকে ফোন দিব। ড্রয়িং রুমের দিকে গেল প্রিয়তা। মিথির মা এক পাশে বসে সেদ্ধ মটরশুঁটি আলাদা করে রাখছিল। প্রিয়তাকে বের হতে দেখে ব্যতিব্যস্ত হয়ে বলে উঠল, আয় হায় মামুনি, এই বৃষ্টির মধ্যে যাবে কিভাবে? প্রিয়তা বিনয়ী হলো। এতক্ষণে সংযত করা রাগ তুলার মতো মনের গহীনে পেঁচিয়ে রেখেই ঝপঝপ বলে উঠল, সমস্যা নেই আন্টি, ছাতা আছে আমার কাছে। আরে না, কি বলো, এই ভরা সন্ধ্যায় বৃষ্টির মধ্যে তোমায় আমি একা যেতে দেব ভেবেছ? তার উপর আমাদের গলিটা অতটাও ভালো না। মোড়েই ছাত্তার চাচার মুদির দোকানে কয়েকজন বখাটে ছেলে পেলে মাতলামি করে বেড়ায়। তুমি ওই দিক দিয়ে একা যাওয়ার কথা ভাবলে কি করে বলো তো? প্রিয়তা অপ্রতিভ হলো। মিথির মা কথাটি মন্দ বলেননি। আবার এদিকে দেরিও হয়ে যাচ্ছে। বাড়ির কড়া নিয়ম, সন্ধ্যা নামার আধা ঘন্টার মধ্যে সবাই যেন বাড়ি ফিরে যায়। প্রিয়তা জিজ্ঞাসুন চোখে দৃষ্টি নিরূপণ করলো মিথির মায়ের দিকে, বলল, কিন্তু আন্টি, যা অবস্থা, মনে হয় না বৃষ্টি কমবে, কি করব তাহলে? মিথির মা চট করেই বলল, এক কাজ করো, প্রাণকে তোমার সাথে পাঠাই কেমন? প্রিয়তা বিব্রত হলো। বিনা বাক্যে সহায়তাটি নিতে হিমশিম খেল। সলজ্জ ভঙ্গিটাই বলল, কিন্তু আন্টি, প্রাণর তো সামনে পরীক্ষা, এখন ওকে বিরক্ত করার দরকার হবে? তোমার আধা ঘন্টার মধ্যে দিয়ে আসলে ওর পড়ার এমন কোনো ক্ষতি হবে না। আরে প্রিয়তা, তুমি কি কোনোভাবে বিরক্ত হচ্ছ? আরে বোকা মেয়ে, প্রাণই তো তোমার ছোট ভাইয়ের মতো। ও জোয়ান ছেলে পেলে হলে তোমার সাথে পাঠাতে পারতাম, কিন্তু ওকে পাঠালে তো তোমার বড় আব্বু বা বাবা কিছু বলবে না। তাই এই সন্ধ্যায় একটা ছেলে মানুষ সাথে থাকাই ভালো। বলে প্রিয়তার অনুমতি নেওয়ার প্রয়োজন অনুভব করলেন না উনি। উঁচু গলায় নিজের বড় ছেলেকে ডাকতে লাগলো। প্রাণও বেরিয়ে এলো। মায়ের কথা শুনে নির্বিকারে তাকালো প্রিয়তার দিকে। ছেলেটা আসলেই অদ্ভুত। বোন যেমন পড়াই নাটায়ের মতো ঘুরে বেড়ায়, একেবারে ভব ঘুরে উড়নচণ্ডী স্বভাবের, আর প্রাণও ঠিক উল্টো। প্রয়োজন ছাড়া কখনো দুদণ্ড প্রিয়তার সাথে কথা বলবে না, আর ওর প্রয়োজন হয় জাগতিক পড়াশোনা নিয়েই।
প্রাণও জামা পাল্টে নিল, একটা শার্ট গায়ে জড়িয়ে হাতে নিয়ে নিল ছাতা। নীরবে বলল, চলেন আপু। প্রিয়তা চুপচাপ ছেলেটাকে নিয়ে বেরোলো। সন্ধ্যা নেমেছে আকাশে। ঝুপড়ি ঘরের টিনের চালায় ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে। নাকে এসে হানা দিচ্ছে কেউটে ফুলের সুবাস। দুই ধারে সারি সারি বাড়ি। প্রিয়তা রিকশায় চুপচাপ বসে রইল। পাশেই বসা প্রাণও। বৃষ্টির প্রবাহে ডান হাতের অনেকাংশ ভিজে টইটুম্বুর। সেখান থেকে চুই চুই করে গড়িয়ে পড়ছে পানি। ওরা শশীদাস লেনের মাঝ বরাবর আছে। 2 মিনিট হেঁটে গেলেই কাঁঠাল বাগান। সেটা এখন বন্ধ, সংস্কারের কাজ চলছে। এই রিকশাওয়ালা মামাকেও খুব কষ্টে মানিয়েছে প্রাণ। হুট করে প্রিয়তা জিজ্ঞাসা করলো, পড়াশোনার কি অবস্থা তোমার? ভালো। ব্যাস, তারপরে নিশ্চুপ। শুধু শোনা যাচ্ছে প্যাডেলের শব্দ। শব্দটা ভালো লাগলো, একটু হলেও ভুলিয়ে দিল জগৎ সংসারের চিন্তা। কিন্তু বিগত কিছুদিন যাবৎ প্রকৃতি বরাবরই প্রিয়তার ভাবনাহীন। আচমকা একটা বাইক রিকশা ঠিক বরাবর থামাতেই হিমশিম খেলো মামা। ব্রেকে চাপ দিতেই প্রিয়তা হুমড়ি খেয়ে পড়বে আনমনে প্রাণও সামলে নিল। প্রিয়তা সলজ্জ হলো। স্পর্শ কাতর জায়গায় স্পর্শ না পেলেও দেখলো ছেলেটা অপ্রতিভ হচ্ছে। এই মুহূর্তে সামনের লোকটার ওপর ভয়াবহ রাগ জমল তার। নিজেকে আগ্রাসী করে 2-4 কথা বলতে যাবে, কিন্তু সামনে দেখা মাত্রই কয়েক মুহূর্ত যেন স্তব্ধ হয়ে বসে রইল। মাথা হয়ে গেল আধারে আবৃত ঘনোচ্ছটা। ডান পিঠের শরীরের ছেলেটি এগিয়ে এলো। গায়ে সাদা শার্ট আষ্ঠে পৃষ্ঠে গেঁথে আছে। শরীরের প্রতিটি গড়ন জানান দিচ্ছে কঠোরত্বের। চুলের পানিগুলো টপ টপ করে চোখ ছুঁয়ে ঠোঁটে এসে ভিড়ছে। দৃষ্টি ভেজালো। প্রিয়তার চোখের দৃষ্টি ঘোলাটে হলো। অভিককে হৃদয় মানাতে পারল না। এ যেন উপন্যাসের পাতা থেকে ছিঁড়ে আসা কোনো চরিত্র। অভি একবার প্রিয়তার দিকে তাকালো তো একবার তাকালো প্রাণর দিকে। আগ্রাসী অধিকারে প্রিয়তার হাত স্পর্শ করে নির্বিকার ভাবে বলল, এই ঝুম সন্ধ্যায় এখানে কি করছো তুমি? প্রিয়তা হালকা নড়বড়ে হয়ে উঠল অভির এমন আগ্রাসী কথায়। রিকশা থেমে গেছে। বৃষ্টির থামবার কোনো গতি নেই। এরই মধ্যে নিজের আর্দ্র হাত দিয়ে অভি চেপে আছে প্রিয়তার হাত। প্রিয়তার নিঃশ্বাস এলোমেলো হয়ে এলো। সুক্ত আর সিক্ত অভির সুঠাম দেহে টপাটপ বৃষ্টির কণা পড়ায় দৃষ্টিভ্রম হলো। কোনো মতে নিজেকে সামলিয়ে তাই সে বলল, প্রাণদের বাসায় গিয়েছিলাম আমি, ওর বোনকে আমি পড়াই। চোখ সরু হলো অভির। ভাবাবেগ প্রিয়তার বোধগম্য হলো না। অভি ঠোঁট হালকা নাড়ালো। নিখাদ স্বরে প্রশ্ন করলো, এই সময়ে? এতক্ষণে স্বাভাবিক হয়ে গেল প্রিয়তা। বলে উঠল, এই সময়ে বলতে পড়া আগেই শেষ, কিন্তু বৃষ্টির জন্য আন্টি বের হতে দিচ্ছিল না। আর এমনিতেও সন্ধ্যার সময়, তাই আন্টি আমায় সেফটির জন্য প্রাণকে আমার সাথে পাঠিয়েছে। অভি সচকিত হলো। প্রিয়তা এখনো বুঝতে পারলো না এই ছেলে বাইক নিয়ে কোথা থেকে টপকালো। কিছুক্ষণ আগে তো তাকে অ্যাক্টিভ দেখলো ফেসবুকে, তাই ধারণা হয়েছিল নিজের বাড়িতেই হয়তো ছিল। কিন্তু অভিকে এভাবে দেখে ধারণা পাল্টে গেল এখন। অভি এবার দৃষ্টি ফেললো প্রাণর দিকে। বলল, তোমার না সামনে পরীক্ষা প্রাণ? প্রাণও সচকিত হলো। প্রাণও যে কোচিং এ কেমিস্ট্রি পড়ছে, সেখানে অভি ওর গাইডলাইন হওয়াতেই সম্মানের সহিত বলল, জি ভাইয়া। তাহলে যাও, বাড়িতে যাও। তোমার কাছে তো ছাতা আছেই, তাই যেতে কোনো অসুবিধা হবে না। বাসায় গিয়ে ভালো মতো পড়ো। কোনো পড়া বুঝতে সমস্যা হলে যত রাতই হোক ফোন করতে পারবে। প্রিয়তাকে আমি দিয়ে আসবো। অভির নিশ্চল কথাবার্তায় কিছুক্ষণ থম মেরে রইল প্রিয়তা। বোধটা স্নায়ুর দরজায় করাঘাত করতেই সাথে সাথে কঠোর কণ্ঠে বলল, তার প্রয়োজন নেই, প্রাণই দিয়ে আসবে আমায়। প্রিয়তার কণ্ঠ কঠোর। বস্তুত প্রিয়তা কখনোই সবার সাথে এইভাবে কথা বলে না। অভির সাথে তো নাই। আর আজ সেই প্রিয়তাকে এতটা অকপটে দ্বিরুক্তি করতে দেখে অভির আশ্চর্যের যেন সীমা রইল না। প্রিয়তা নিজেও অবাক নিজের এমন ব্যবহারে। এর কারণও অবশ্য অভি। ছেলেটা সবার সামনে তাকে
তুখোড়ভাবে এড়িয়ে চলাতে তা যেন আত্মসম্মানে লেগেছিল। প্রিয়তা অজান্তেই যখন অভির দিকে বারবার তাকালো, আর ইট পাথরে গড়া অভি একেবারে সেই দিকে না তাকিয়ে বন্ধুদের সাথে কথা বলায় মশগুল ছিল, সেটা যেন রন্ধ্রে রন্ধ্রে রাগ ছড়িয়ে দিল। মনের অন্তঃকরণে বিদ্রোহ হলো যে অভি নিষ্ঠুর, ভীষণ নিষ্ঠুর। অভি হাত ভাঁজ করলো, ভাঁজ করা দৃষ্টি নিয়ে তাকালো প্রিয়তার দিকে, বলল, আমার সাথে গেলে সমস্যা কি? অনেক সমস্যা, আমি যাব না ব্যাস। হবু বর আপনি আমার, সেই হবু বর শব্দটাও ভীষণ নড়বড়ে। পার্মানেন্ট নন যে, আপনি যা বলবেন আর পুতুলের মতো সবটা আমি মেনে নিব। প্রাণ ড্যাবডেবিয়ে তাকিয়ে আছে। অভির সাথে কেউ যে এইভাবে কথা বলতে পারে সেটাও ওর কল্পনার বাহিরে। অভি কিছুক্ষণ অনিমেষ তাকিয়ে থাকলো, মুখের ভাবনাই বোঝা যাচ্ছে না। বৃষ্টির তুমুল গতিতে চোখ হয়ে আসছে ছোট ছোট। বলে উঠল, এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বাড়াবাড়িটা আমার তুলনায় আপনি বেশি করছেন না? বলেছি তো, প্রাণও আছে আমার সাথে। আপনি ব্যস্ত মানুষ, সময়ে অসময়ে এমন ভাব করেন যে চেনেনই না আমাকে। তার জন্য আপনাকে এতটা কষ্ট করতে হবে না। অভি যা অবাক হচ্ছিল, প্রিয়তা তার থেকে দ্বিগুণ অবাক হলো নিজের কথায়। মনে মনে নিজেকে নিজেই পুরস্কৃত করালো দু চারটা ভয়ঙ্কর কথা অভির মুখের ওপরে ছুঁড়ে মারতে পেরেছে বলে। অভির দিকে তাকালো সে, ছেলেটা সেই ভঙ্গিমাতেই দাঁড়িয়ে আছে। রিক্সাওয়ালা মামা হাসছে, পান খাওয়া মুখে অন্যরকম সেই হাসি। তার চিন্তাধারা এরূপ যে ধারাবাহিক নাটকের কোনো ক্লাইম্যাক্স সিন চলছে এখানে। প্রিয়তা থমকালো। অভিকে এতক্ষণ বৃষ্টিতে পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে বলতে ইচ্ছে হলো যে, মৌসুমটা ভালো না, আপনি ফিরে যান। কিন্তু মস্তিষ্ক তার বিপরীত কার্যপ্রবাহ চালালো। মন একবার যেহেতু অভিকে বিদ্বেষী ঘোষণা করেছে, সে মন কিছুতেই এবার নরম করা চলবে না। নীরবতা কাটিয়ে প্রিয়তা রিক্সাওয়ালা মামাকে বলল, বাইকের জায়গায় খাম্বা হয়ে থাকুক মামা, আপনি ঘুরিয়ে চলে যান। অভি এবার আচমকায় একটা কাজ করে বসলো, থমথমে কণ্ঠে বলল, প্রাণ, কি বলেছিলাম তোমায় শুনছো? জি। প্রাণর ভীত কণ্ঠস্বর। তবে এখনো বসে আছো কেন? ছাতা নিয়ে চুপচাপ বাসায় হেঁটে যাও, আর এক কাপ চা বানিয়ে বই খুলে মনোযোগ দিয়ে পড়ো। প্রাণও আর দাঁড়ালো না, নিঃশব্দে রিক্সা থেকে নেমে চলে গেল। প্রিয়তা তড়িঘড়ি করে বলল, এ কি বাচ্চা ছেলেটাকে? প্রিয়তাকে বলতে দিল না অভি। বাইক একপাশে রেখেই ভেজা শরীর নিয়ে ঝড়ের গতিতে রিকশায় চেপে বসলো। প্রিয়তা হতভম্ব, দৃশ্যপট যেন ধারণার বাহিরে চলে গেল। নিজের মনে হতে লাগলো দুর্ধর্ষ কোনো নগরের অবলা রাজকুমারীর মতো। অভি নিরুদ্বেগে বলল, সিন শেষ মামা, রিক্সা চালান। যথারীতি তাই হলো। প্রিয়তা এবার সত্যি সত্যি ফেটে পড়ল রাগে। অন্তরে জমে উঠল ক্রোধ। বলল, কিসব পাগলামি করছেন আপনি? এমন করার কোনো মানে আছে? আপনি আসলেই শক্তি সঞ্চার করো প্রিয়তা। এই বজ্রপাত আর তোমার শব্দ আমার কাছে একইভাবে কর্কশ মনে হচ্ছে। কিছু তো বুঝবেই না, উল্টো তোমার গলা ভাঙবে। অপমানে রিরি করে উঠল প্রিয়তা, সারা শরীর কেঁপে হয়ে উঠল ঠোঁটের সরু সিক্ত অক্ষিপল্লব। অপমানটা হজম করতে বেশ কষ্টই হলো। রাগে ক্ষোভে তাই চুপচাপ বসে রইল সে। চোখে অশ্রু ভিড় করেছে। অভির কাছে হেরে যাওয়ার ব্যর্থতা মেনে নিতে বেজায় কষ্ট হচ্ছে। মনে মনে অভিকে বেশ কয়েকটা কথাও শোনালো, আওড়ালো একই কথা, এর শেষ সে দেখেই ছাড়বে। উঁচু নিচু রাস্তায় দুলে উঠছে রিক্সা। বারবার প্রিয়তা টের পাচ্ছে অভির বাহুর স্পর্শ। প্রিয়তা অপ্রতিভ হলো, সেই স্পর্শের সাথে ভিজে গেল কামিজের হাতাটি। অভির সাথে রিক্সায় যাওয়ার অভিজ্ঞতাটা প্রিয়তার এই প্রথম অভিজ্ঞতা কোনো বৃষ্টি স্নাত সন্ধ্যায় এমন একজন পুরুষের সাথে যাওয়া। অভি এবার বলল, প্রিয়তা। প্রিয়তা নিশ্চুপ, কোনো প্রত্যুত্তর দিল না। এই সময়ে এই গলিতে কাউকে পড়াবে না, আমাদের এই লেনটা ভালো না। কাঁঠাল বাগানের মোচড়েই বখাটে ছেলেপেলেরা থাকে, দরকার কি শুধু শুধু রিস্ক নেওয়ার? প্রিয়তা তবুও নিরুত্তর।
অল্প সময়ের মধ্যেই প্রিয়তার বাসার কাছে এসে পড়ল রিকশা। মামা থামলো। পশ্চিম আকাশে আবছা আভা দেখা দিচ্ছে, সেটাও প্রায় অন্তিম পর্যায়ে। একটু পরেই ঝুপ করে আধার নামবে। মায়াবী লাগবে এই চট্টগ্রাম শহর। বারান্দায় অনায়াসে একটা বই নিয়ে বসে পড়া যাবে। অদ্রি যদি রাতে কারোর সাথে প্রেমালাপ না করে তবে তার তো আরো ভালো। প্রিয়তা রিকশা থেকে নামলো। অভি সেখানেই বসে রইল। বলল, যাও তাহলে। আপনিও আসেন। মা বা দাদি যদি শোনে যে দরজার কাছে এসেই আপনি চলে গিয়েছেন, তাহলে রাগ করবে আমার সাথে, বুঝেছেন? প্রিয়তার মলিন উত্তর স্পষ্ট ভাবাবেগ যে সে চায় না এখন অভি আসুক। মলিন হাসল অভি, বলল, কাজ আছে আমার, আল্লাহ চাইলে অন্য একদিন আসবো। রিকশা ঘোরানোর আগেই অভি গম্ভীর স্বরে বলল, টেক কেয়ার। রিকশা ঘুরে গেল। সেটা বৃষ্টির সাথে ধুয়ে গেল রাস্তা। প্রিয়তা অনিমেষ সেই দিকেই তাকিয়ে থাকলো। দুটো দিন চলে গেল বাতাসের মতো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবার মধ্যেই এখন পাহাড় সমান ক্লাসের চাপ। এক এক ভবনে এক এক ধরনের এক এক ক্লাস করে অতিষ্ঠ সবাই। তাপদাহ গরমের মোড়ে একেবারে আখের রস খেলে আলাদা এক শান্তি পাওয়া যায়। প্রিয়তা আজ নীরব, চুপচাপ নোটসগুলো নিয়ে বসে আছে ক্যাম্পাসে। অভির 2 দিন ধরে খবর নেই কোনো। খোঁজ খবর নিয়ে জানা গিয়েছে ছেলেটা ইউনিভার্সিটিতেও আসছে না। অদ্রি মশলা মাখানো আমড়া খাচ্ছিল বসে বসে। বলে উঠল, কি ভাবছিস এত? কিছু না। মুখে কিছু না বললেও ওর মনে হাজারো প্রশ্নের আনাগোনা। হতাশায় চোখটা সরিয়ে নিতে যাবে তখনই অদূরে চোখ পড়ল নীল চেক শার্ট পরিহিতা অন্তুর দিকে। অন্তু এক কথায় অভির কাছের বন্ধু বলা চলে। সে হয়তো এই দিকেই এসেছে কারোর সাথে দেখা করতে। প্রিয়তা কথা না বাড়িয়ে তার দিকে এগোলো। বলে উঠল, কেমন আছেন ভাইয়া? অন্তু ফিরে তাকালো। সেই বিনয়ী হেসে বলল, হো প্রিয়তা, তুমি? এই তো ভালো। তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। প্রিয়তা সরাসরি অভির কথা প্রশ্ন করতে পারল না। বলল, কেমন চলছে আপনাদের দিনকাল? আমার আর কি, প্যারাই আছি। আমাদের এই ব্যাচ যে কি করবে আল্লাহ জানে। প্রিয়তার মনে মনে রাগ হলো। আপনাদের বলতে কি বুঝিয়েছি সে কি বোঝেন না? আপনাদের এই বাকি বন্ধুরা কোথায়? ও, আসছে তো ওরা। ক্লাস শেষ তো, এখন অভির বাসায় যাব দেখা করতে। এই তো পেল সুযোগ, চট করেই বলো, কেন, কি হয়েছে? অন্তু ভীষণ খেলো। এমন ভাব করলো যেন প্রিয়তার কাছে থেকে এমন উত্তর সে আশা করেনি। বলে উঠল, কেন, তুমি জানো না প্রিয়তা যে অভির জ্বরের অবস্থা খুব খারাপ? অভির জ্বরের কথা শুনে কিছুক্ষণ প্রিয়তা স্তব্ধ হয়ে রইল। অনিমেষ তাকিয়ে থাকলো অন্তর দিকে। ছেলেটার চোখে মুখে এখনো রাজ্যের বিষয়তা। ভাবখানা এমন যে অভির তথাকথিত হবু বউ হিসাবে তার গা কাঁপানো জ্বরের কথা না জেনে প্রিয়তা যেন বড় কোনো পাপ করে ফেলেছে। মহাপাপ। এই পাপের জন্য অবশ্যই উচিত তাকে সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড় করিয়ে জবাবদিহিতা করা। প্রিয়তা ঢোক গিল, কিন্তু সন্তর্পণে প্রশ্ন ছুড়ল, ওনার জ্বর? হ্যাঁ। কবে থেকে? অন্তুর চোখে ভাঁজ পড়ল। সন্দিহান হয়ে বলল, সত্যি জানো না কিছু? না তো। অপ্রস্তুত হলো প্রিয়তা। সে ভালো করেই জানে অন্তুকে ইনিয়ে বিনিয়ে কোনো কথা বলা যাবে না, কিছুতেই না। অভির ভাই সমান এই বন্ধুটির তুমুল সিক্স সেন্স পাওয়ার, সহজে কথা ধরে ফেলতে পারে। অন্তু হাত ভাঁজ করলো, বলল, তা প্রিয়তা, অভির হবু বউ হিসাবে তোমার কি যাওয়া উচিত না ওকে দেখতে যাওয়া? বিস্ফোরিত হলো প্রিয়তার চোখ। মাথার ভেতর আদুরে পাখির বাসা ঘুরপাক খেতে লাগলো। কথাটি অন্তর ভুল না, অবশ্যই সঠিক। তবে এটাও সঠিক যে হবি প্রিয়তার কাছে সাময়িক আপদ মাত্র। নিজেকে আশ্বস্ত করে সে বলল, অবশ্যই দেখতে যাওয়া উচিত, কিন্তু আমি যেহেতু জানতাম না, তাহলে আমার উপর পুলিশের উচ্চতর কর্মকর্তার মতো অর্ডার করা উচিত অন্তু ভাইয়া। আমি যাব, এখন যেহেতু জেনেছি অবশ্যই যাব। মনে মনে নিজেকে বাহবা দিল সে। কথাগুলো গুছিয়ে বলতে পারাতে
মনে স্বস্তি এসেছে তার, কিন্তু সেই স্বস্তিও খানিক বাদে চলে গেল বাতাসে ভেসে আসা মেঘের মতো। অন্তু বলল, যাবো বললে বললে না এখন? বলো যাচ্ছি। তুমি এখনই আমাদের সাথে যাচ্ছ প্রিয়তা? এখনই মানে এখনই? প্রিয়তা কিয়ৎকাল স্তব্ধ। অন্তর কথাটাই বলছে ভড়কে যাওয়ার মতো একেবারে। চিৎকার করে বলল, এখন মানে? এখন মানে বোঝো না? এখনের ইংরেজির প্রতিশব্দ হলো নাও। এবার বুঝেছ? এমন কটু বাক্যে থমথমে হয়ে গেল প্রিয়তা। অভি যেমন, অন্তুও তেমন, অপমানে গাটা জ্বালিয়ে দেওয়ার মতো। প্রিয়তা ভেবে পেল না কিভাবে এর থেকে পরিত্রাণ পেতে পারবে। তবে মুখের উপর না বলা কোনোভাবেই সম্ভব না, অন্য উপায় খুঁজে বের করতে হবে। প্রিয়তা তবু দ্বিরুক্তি নিয়ে বলল, আপনারা যান অন্তু ভাইয়া, অভি আপনার বন্ধু, আমার না। আমার আপনাদের সাথে যাওয়াটা মানায় না। বাসায় যাই, একটা টাটকা গোসল দেই, তারপর রুদ্রকে নিয়ে আমি যাব ওনাকে দেখতে। আর আমাদের সাথে গেলে সমস্যাটা কি? আমি কি একবারও বলেছি তুমি আমাদের বন্ধু? চুপচাপ রাজি হয়ে যাও। সম্পর্কে আমার ভাবি হলেও এই ভাববে না যে আমি তথাকথিত মানুষদের মতো ভাবি ভাবি বলে মুখে সাবানের ফেনা তুলব। তবুও তোমায় সম্মানে ডাকছি, মিস পটেটো। চলো। মিস পটেটো, এই ডাকটা শুনলেই প্রিয়তার গায়ে জ্বলুনি ধরে যায়। প্রিয়তার এখনো মনে আছে বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনটির কথা। আইটি ভবনের দৃশ্যপট ছিল চমৎকার। সেই সময় হঠাৎ গিয়ে রঙের শার্ট পরা এক ছেলের ইশারায় ডেকে বলল, হেই গ্রেট গার্ল। প্রিয়তা সচকিত হলো। পিছে ফিরে ভাবনার বাম পাশের উত্তাল লনের প্রান্তে কয়েকজন সমারোহ। প্রিয়তা এগোলো, সাথে ছিল অদ্রিয়। ছেলেটা বলল, ফ্রেশার? সেদিন ঢোক গিলল ছিল প্রিয়তা। আজীবন শুনেছে ইউনিভার্সিটির প্রথম বর্ষের নাকি ভয়াবহ ধরনের র্যাগিং হয়। তাহলে ওরাও কি এই পরিস্থিতির শিকার হলো? এই দল দেখে নিঃসন্দেহে ধরা যাচ্ছে এরা সিনিয়র স্টুডেন্ট। ঢোক গিলে তাই সে বলেছিল, হুম। উজ্জ্বল হলদেটে গায়ের ছেলেটা হাসলো। অদ্রি আর রুদ্রিকের দিকে এক পলক তাকিয়ে প্রিয়তার দিকে মনোনিবেশ করলো। বলল, নাম কি? প্রিয়তা, হোয়াট? পটেটো? সেটা আবার কেমন নাম? আর তোমার নাম তো পটেটো হলে বাবা মায়ের নাম বেগুন, মিষ্টি কুমড়া, এমন কিছু নাকি? মুখ কালো হয়ে গেল প্রিয়তার। ছেলেটার সাথে বাকিরাও হেসে উঠেছে। অদ্রি তেড়ে মেরে গিয়ে বলল, কানে ভালোই ময়লা জমেছে ভাইজান। ওর নাম প্রিয়তা বলেছে, তাহমিনা প্রিয়তা। মনে মনে সে একটু ক্রুদ্ধ হলো অদ্রির প্রতি। রেগে মেগে দু চারটা ভয়াবহ কথা শোনাতে যাবে তখনই পেছন থেকে কেউ তাকে ডাক দিল, অন্তু। সেই দিনই অন্তুর প্রথম নাম জানলো প্রিয়তা। সেই সাথে এটাও জানলো যে সে অভির বন্ধু। কেননা যে তাকে ডেকেছিল সেই অভি ছিল। অভিকে দেখে প্রিয়তা অবাক হয়েছিল সেই দিন। প্রিয়তা জানতো অভি চবিতেই পড়ে, তবে এর বেশি কিছু জানতো না। ডান পিঠে গরমের শরীরে উজ্জ্বল চেক, চুলগুলো সুন্দরভাবে ব্রাশ করা জানান দিয়েছিল অভির নিখুঁত সৌন্দর্যের। দাপুটে কণ্ঠে সে বলল, ওদের ছেড়ে দে, আমার বাবার স্টুডেন্ট। যাক শালা। অন্তু বিরক্তি নিয়ে তাকিয়েছিল সেই দিকে। তারপর যন্ত্রণা কমে গেলে ও ক্যাম্পাসে, হলে, ক্যান্টিনে ছেলেটা যখন তখন পটেটো বলে চেঁচিয়ে উঠত, আজ যেমনটা করছে। প্রিয়তা ব্যথিত নয়নে তাকালো অন্তুর দিকে। মুখে স্পষ্ট ভাব প্রতীয়মান যে যাবে না। আদুরে ভঙ্গিতে জানান দিচ্ছে ওর সাথে এমন না ইনসাফি করার জন্য। কিন্তু অন্তুও সমান তালে বলল, চলো, আর চাইলে তোমার দুই সিপাহী রুদ্র ও অদ্রিকে নিয়ে আসতে পারো মহারানী। অগত্যা আর কোনো উপায় রইল না প্রিয়তার। মনের বিরুদ্ধেই সে অস্বস্তি নিয়ে যেতে রাজি হলো। অভি কেমন প্রতিক্রিয়া করবে কে জানে। অভিদের বাড়ির নাম কান্তা ভিলা। বাড়ির দোরগোড়ায় দেওয়ালে ঝুলন্ত রূপালী রঙের নেম প্লেটে এই নামটি দেখলে আপাতত হুমায়ুন আহমেদের সেই কান্তা ভিলার কথাই মনে পড়বে। মেঘের ছায়া উপন্যাসের কান্তা ভিলার মতোই বাড়িটি সিমসাম। সামনে বিশাল আকার জায়গা,
তার সম্মুখেই গর্বিত মুখ করে দাঁড়িয়ে আছে শশীদাস লেনের অতীব সুন্দর এই বাড়িটি। অভি এখন তার বাবার স্টাডি রুমের বারান্দায় বসে রোদ পোহাচ্ছে। ভয়াবহ জ্বর নিয়ে এই রোদ পোহানোর কোনো মানেই হয় না। তবে জ্বর আসলে এইসব পাগলামি হুট করে মাথায় দেবদূতের মতো করে চেপে ধরে। তাই এখানেই বসে রইল সে। রোদটা আদুরে ভঙ্গিতে গায়ে মিশছে। আরামদায়ক না হলেও ভালো লাগছে গত 2 দিনের তুলনায়। জ্বর জিনিসটাকে অভি ভয় পায়, একটু বেশিই ভয় পায়। বাড়ির বড় ছেলে হওয়ার জন্য দাদা দাদি মায়ের কাছে বড্ড আদুরে ছিল। বৃষ্টিতে ভেজার সৌভাগ্য বা স্বাধীনতা যেটাই দেওয়া হোক না কেন, খুব বেশি উপভোগ করতে পারেনি। এমনিতেও শরীর স্ট্রং থাকলেও একমাত্র বৃষ্টির বরফ শীতল কণা গায়ে লাগলে জ্বরে কাঁপুনি ধরে যায়। এত বড় দামড়া ছেলে হওয়া সত্ত্বেও সেই জ্বর এতটা ভয়াবহ হয় যে শরীর বলকানো পানির মতো করে ফোটে। বৈশ্বিক উষ্ণায়নে গরম যেমন বাড়ে, সেভাবেই তাপমাত্রা বাড়ছিল হু হু করে। নর্থ পোল আর সাউথ পোলে তাপদাহে গরমে বরফ গলে যেমন পানি হয়, তেমনি ওর নাক দিয়েও গলগলিয়ে পানি পড়ছিল ফোয়ারার মতো করে। আজ মোটামুটি তবুও ভালো অবস্থায় আছে। একটু আগে মজিদা আদা চা স্টাডি রুমে দিয়ে গিয়েছে। বাবা বাসায় নেই, কলেজে গিয়েছে ক্লাস করাতে। আসবে দুপুরের পর। সপ্তম শ্রেণী পড়ুয়া ভাই শান্তনুও স্কুল শেষে কোনো এক পাড়ায় ক্রিকেট নিয়ে মেতে আছে। সেলিনা এলেন ইতিমধ্যে, অভির মা। বয়স দেখে চট করে বোঝা যাবে না ওনার এত বড় বিবাহযোগ্য এক মাত্রাতিরিক্ত নজর কাড়া ছেলে আছে। ভাব সর্বদাই নির্বিকার, যেন বাড়ির মতো ইট পাথরে গড়া। তবুও এই মাকে বড্ড বেশি ভালোবাসে অভি। সে হাসলে যেন পুরো পৃথিবীর তোলপাড় লেগে যায়। সেলিনা ছেলের কপালে হাত রেখে আদুরে কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি অবস্থা তোর, জ্বর কমেছে? হ্যাঁ, ভালো লাগছে আগের থেকে। এই ভালো লাগাটা কতক্ষণ থাকবে আল্লাহ ফাঁকি জানে। তুই আবার গাফিলাতি করিস না, খাওয়ার পর ঔষধটা খেয়ে নিস। আচ্ছা। আর 1 কাপ চা দিব? না মা। আর কিছু লাগবে তোর? এভাবে হাদার মতো বসে আছিস কেন? জ্বর হলে তোর তো মাথা টাথা ঠিক থাকে না। আরে ঠিক আছি আমি, তুমি কাজ করো তোমার, কেমন? সেলিনা চলে গিয়েছেন। সামনের লেন দিয়ে ভেসে আসছে বাচ্চাদের টুংটাং কুচকাওয়াজ। পাখির ঝাঁকের মতো সবগুলো স্কুল থেকে ফিরছে, হাত ভর্তি আচার, খাবলে খাচ্ছে সবগুলো। অভি সেলফের দিকে এগোলো। এর ডান পাশে সবগুলো বই উপন্যাসের। বাবা পড়তেন আগে, তাও কলেজ জীবনে। চাকরিতে ঢোকার পর সেগুলো পড়ে থাকলো অবহেলিতভাবে। কেননা অভির কোনো কালেই পছন্দ ছিল না গল্প উপন্যাস। হাজারো খুঁজে বাবার বর্তমান সেলফ থেকে একটা জটিল ধরনের থিওরিক্যাল বই বের করলো। বসলো গদিতে। পড়ে সময় কাটানো যাবে আর কি। পরন্ত ধ্যান কাটল বাইরের স্টিল গেটের অনবরত করাঘাতের শব্দতে। ভর দুপুর। ধলু মিয়া নিশ্চয়ই গেটের পাশে থাকা ঘরে পড়ে পড়ে ঘুমাচ্ছে। অভির ভালো লাগলো না, কিন্তু নিচে সিঁড়ি বেয়ে নেমে গেট খুলতেও আলসেমি লাগলো। বই বন্ধ করলো সে। আলস্য ভঙ্গিতে নিচে গেল। মা ততক্ষণে ওইদিকে চলে গিয়েছে। কিছুক্ষণ পরই দেখতে পেল অন্তু সহ ওর বাকি বন্ধু বান্ধবকে। আরও রইল আকিব, কুনাল। জুনিয়র হলেও ওদের পরম ভক্ত। এসেই বড় গলায় সালাম দিল। সেটা গ্রহণ করলো অভি। অন্তু রাইতা এসে কাঁধ চাপলে মেরে বলল, কিরে, কি অবস্থা? জ্বর নাকি ট্রিপিক্যাল বাঙালি রমণীদের মতো মরে যাচ্ছিলি? অমন কিছু না, বসতে বসতে গম্ভীর স্বরে বলল অভি। তবে খেয়াল করলো সবার চোখে মুখেই একটা চাপা হাসি। ভড়কালো সে। বলল, কি হলো তোদের? তোর আনারকলিরে এনেছি। জ্বর জ্বর মাথায় কথাটি চট করে ধরতে পারল না অভি, তাই জিজ্ঞাসুনো কণ্ঠে বলল, মানে? এবার ফোড়ন কাটলেন সেলিনা। বললেন, প্রিয়তা এসেছে। অভি শানিত দৃষ্টিতে রায়তা পাশে গুটিসুটি হয়ে থাকা প্রিয়তাকে দেখল। অদ্রিও আছে, রুদ্রও আছে, তবে ছেলেটার সম্পূর্ণ দৃষ্টি প্রিয়তার দিকে। অভির শরীর নড়বড়ে হয়ে উঠল। নিঃশ্বাস হয়ে এলো ঘন।
জ্বরের প্রকোপে কিনা জানে না, তবে প্রিয়তাকে এখানে ভাবাটা ছিল ওর কল্পনার বাহিরে। অবচেতন মন অজান্তে প্রিয়তার মতো হয়ে এলো অসাড়। ঘাম শেষে প্রিয়তার দৃষ্টি বুক কাঁপিয়ে দিচ্ছে। মনে হচ্ছে সেও জ্ঞান হারাবে। কি ব্যাপার, অভিকেও কি প্রিয়তার মতো সেন্সলেস ভাইরাস চেপে ধরলো নাকি? এই জানো, অভি ভাইয়া তোকে দেখে এমন ঘামছে কেন? সেন্সলেস টেন্সলেস হয়ে যাবে নাকি? অদ্রির কণ্ঠে উদ্রেক। প্রিয়তার নাস্তানাবুদ হয়ে তাকালো অভির দিকে। আসলেই সে ঘামছে, কপালে বিন্দু বিন্দু ফোটার নিষ্ক্রিয় আনাগোনা। প্রিয়তা অভির এমন মনোভাব তো বুঝতেই পারল না, উল্টো আগ্রাসী হয়ে বলল, এ কি, আপনি ঠিক আছেন? অভি দৃষ্টি ফেরালো প্রিয়তার থেকে। জ্বরে মাথা খারাপ হয়ে গিয়েছিল, খুবই খারাপ। মেয়েটাকে নিয়ে ভয়ঙ্কর সব চিন্তা ভাবনা পাখির বাসা করে রেখেছে। এইসব চিন্তা ভাবনা দূরে সরাতে হবে। অন্তু অভির শরীরে হাত দিয়ে বলল, খিরে বেটা, তোর আবার কি হলো? জ্বর ঢাকার রাস্তার জ্যামের মতো বেড়ে গেল নাকি? অভি ঢোক গেল। প্রিয়তার হুট করে কি হলো নিজেও জানে না। চুপচাপ টেবিল থেকে পানি নিয়ে অভিকে দিয়ে নরম কণ্ঠে বলল, পানি খেয়ে নিন। অভি নিল, আর চোখে দেখে নিল প্রিয়তাকে। কাঠ বাদাম রঙের গোলাকার জামার মায়াবী প্রিয়তাকে গোলগাল রাখছে। গালগুলো হয়ে আসে কাশ্মীরি আপেলের মতো। অভির বুক আবারও ধ্রিম ধ্রিম করে কেঁপে উঠল। হাতিয়ে নিল গ্লাস, ঢকঢক করে পানি গিলল। প্রিয়তা দাঁড়িয়ে আছে নিঃশব্দে। ওর অবচেতন মন ভালো করেই জানে জ্বরেই ছেলেটার এই অবস্থা। কুনাল বলল, ভাই, আপনি কষ্ট করে এখানে বসে আছেন কেন বলুন তো? দেখেই বোঝা যাচ্ছে কুপোকাত অবস্থা। রুমে যান, রেস্ট নিন। আপনার ঔষধপত্র যা লাগবে আমরা সব সাপ্লাই করব। অন্তু এক প্রকার ঠেলেই অভিকে নিয়ে ওর বেডরুমে গেল। প্রিয়তা নাকচ করেছিল অভির রুমে যেতে, তবে রায়তা ঠেলে নিয়ে গেল প্রিয়তাকে। অদ্রি তাল মিলিয়ে বলল, হারে, লজ্জা পাচ্ছিস কেন জানু? হবু বরের রুমই তো, কদিন বরই, এখানেই তোরা একসাথে থাকবি, রোম্যান্স করবি, আমারে খালামণি ডাক শোনাবি, চিল বেবি, মোটেও প্যারা নিবি না। প্রিয়তার মুখ লজ্জায় লাল হয়ে গেল। রুদ্রের দিকে তাকিয়ে বলল, এই ইবলিশটার মুখ থামা। অভির রুম বাড়ির দক্ষিণ দিকে, জানালা খুলে দিলে হু হু করে বাতাস বয়। এইদিকে বাইরে ঠাসা টেবিলে, তারই পাশে একটা ড্রেসিং টেবিল, কয়েকটা ক্রিকেট ব্যাটও আছে। হয়তো ছুটির দিন দুই ভাই মিলে খেলে। সবাই অভিককে রীতিমতো নাস্তানাবুদ বানিয়ে ফেলল। অন্তু এসে গেল বস্তা ভরা উপদেশ নিয়ে। অভি সবই শুনল চুপচাপ করে। রায়তা পকেট থেকে একটা সিগারেট বের করে অন্তুকে দিয়ে বলল, এই খাবি? তোরে কিন্তু ঠাটিয়ে চড় লাগাবো। এটা কি সিগারেট খাওয়ার জায়গা? আর তুই না মেয়ে মানুষ, এইসব সিগারেট খেতে লজ্জা করে না তোর? রায়তার মুখের ভঙ্গি পাল্টালো না। বলল, কেন, সিগারেটের প্যাকেটে কি লেখা আছে ধূমপান রমণীদের স্বাস্থ্যের জন্য নিষিদ্ধ? যেদিন এটা লেখা থাকবে সেদিন সিগারেট খাওয়া ছেড়ে দিব। রায়তা চাঁদপুরের মেয়ে, প্রাণবন্ত হয়ে ওঠাই তার সহজাত অভ্যাস। থাকছে বিশ্ববিদ্যালয়ের হলে। এই মেয়েটা কিভাবে অন্তু অভিদের বন্ধু হয়ে গেল তা আরো ওদের কাছে বিস্ময়। রায়তা যখন সিগারেট ধরায় দুজনেই সরে দাঁড়ায় ওর কাছ থেকে। রায়তা তা দেখে হাসলেও কিছুই বলে না, তবু ওকে কখনো ছাড়তে পারেনি কেউ। প্রিয়তা চুপ করে দাঁড়িয়ে আছে এতক্ষণ। হঠাৎ অভির তাকানোতে সে আড়ষ্ট হলো। খেয়াল করলো সেই বিবর্ণ মুখের ঘোর মিশ্রিত দৃষ্টি। অন্তু তা দেখে হেসে হাত উঁচিয়ে বলল, অ্যাটেনশন গাইস, সেলিম আনারকলিকে 2 মিনিট টাইম স্পেন্ড করতে দেই। আমরা নিচে গিয়ে দেখি না হয় কাকিমা কি কি নাস্তা টাস্তা দিচ্ছে। সবাই চলো। আর সবাই চলে গেল অন্তুর পিছু পিছু। প্রিয়তা যেতে চাইলে পারল না। অদ্রি দুষ্টু হেসে বলল, সুযোগের সদ্ব্যবহার করবি প্রিয়। টুপ করে তাকে জড়িয়ে ধরে 2-4টা অশ্লীল বাক্য ছুড়বি। এই কথাগুলো শোনার পর প্রিয়তা যেন আরো অপ্রতিভ হয়ে পড়ল। একটুও নড়তে পারল না দরজার পাশের দেওয়ালের অবস্থান থেকে। অভি বিছানায় শুয়ে আছে আধশোয়া অবস্থায়।
গায়ে পাতলা কাঁথা, তার ওপর রোদ পড়ছে আবছা। অভি বলে উঠল, তুমি হুট করে আসলে যে? প্রিয়তা নাস্তানাবুদ হলো, বলতে আড়ষ্ট হলো যে সে অভিককে দেখতে এসেছে। রাগও হলো অভির প্রতি। অভি জানে তার এখানে আসার কারণ, তবুও মুখে হাসি চেপে শুনতে চাচ্ছে। বলল, জানেন না কেন এসেছি? না তো। প্রিয়তা বলে উঠল, এই বাসায় একটা দামড়া ছেলে জ্বরে কুপোকাত হয়ে আছে, তাকে দেখতে এসেছি। মিস করছিলে আমায়? অভির ঠোঁটে টানা হাসি। মাথা ঝাঁকালো প্রিয়তা, বলল, মোটেও না। অভি দুর্বল হাসি হাসলো, ইশারায় বলল, টুল আছে এখানে, বসো। আমি বাঘ ভাল্লুক না যে কাছে আসার পরই তোমায় টুপ করে খেয়ে ফেলবো। প্রিয়তা নত মুখে বসে পড়ল অভির পাশে রাখা টুলে। দ্বীপ্রহর, থমকে আছে সময়, কথা খুঁজে পাচ্ছে না। অভি বলল, 3 দিন পার হয়ে গিয়েছে, খেয়াল আছে? প্রিয়তা জানে গতকালই 3 দিন পার হয়ে গিয়েছিল, কিন্তু বাঁধ সেজেছিল অভির জ্বর। প্রিয়তা মৌন রইল। শেষ সন্ধ্যায় অভির সাথে কাটানো সেই বৃষ্টি স্নাত মুহূর্তের কথাগুলো মনে আসতেই অজানা অনুভূতি হলো। অভির দিকে তাকালো সে, এই জ্বরেও অন্যরকম একটা নেশা জড়ানো দৃষ্টি। প্রিয়তা বলল, আচ্ছা, আপনি কি আমায় বিয়ে করতে চান? অভি চুপ করে রইল কিছুক্ষণ, অতঃপর বলল, যতটুকু জানি আমার চাওয়া পাওয়া তোমার না জানলেও চলবে প্রিয়তা। তুমি কি চাও? সময় চাই। প্রিয়তাও এই কথা হঠাৎ রাগ হলো অভির। আর কত সময় চাচ্ছে এই মেয়ে? এত স্পেস দেওয়ার বড় ভালো লাগছে না। পড়ন্ত ভাবল, হয়তো প্রিয়তা নিজের জায়গাতেই ঠিক। উঠে বসলো অভি। ওর সাথে কথা বলতে ভালো লাগলো না। বলল, নিচে চলো। শান্তনু ফিরে এসেছে স্কুল থেকে, জামা কাপড় না পাল্টেই অন্টুর সাথে আলুর পরোটা খেতে বসেছে। শান্তনু নাদুস নুদুস ছেলে, একে দেখলেই মনেই হয় না যে এ অভির আপন ভাই। সেলিনা কান টেনে বলেন, জামা কাপড় তো পাল্টে নিবি বেয়ারা ছেলে, এসেই খেতে বসেছে। শান্তনু পাত্তা দিল না, অন্তুকেই বলল, তোমার পিসটাও আমায় দিও তো ভাইয়া। প্রিয়তা নামলো অভির পিছু পিছু। শান্তনু তাকে দেখা মাত্রই ছুটে গেল। বলল, কেমন আছো বৌমনি? প্রিয়তা হাসলো, বলল, এই তো ভালো। তুমি কেমন আছো? পড়ালেখা ঠিকঠাক আছে তো? আরে বলো না, অঙ্কে ডাবল জিরো পেয়েছি। একটু সুযোগ পেলে বাবার সিগনেচার কপি করে দিও তো, নইলে বাবা গুদম ঘরে ঘুমাতে পাঠাবে। যেই মশারে ওখানে বৌমনি, শরীর ফুলে লাল হয়ে যায়। প্রিয়তা হেসে দিল 7-এ পড়া শান্তনুর কথায়। তাকে নিয়ে সোফায় বসলো। অভি বসলো রুদ্রের সাথে, আর চোখে দেখে নিল প্রিয়তাকে। প্রিয়তা নিজের পরোটার পিস চুপচুপে খাইয়ে দিল শান্তনুকে। এ নতুন না, কলেজে পড়াকালীন সময় প্রিয়তা প্রায়ই টুকটাক ওর জন্য নিয়ে আসতো, তাই প্রিয়তাকে শান্তনুর এত পছন্দের। অভি হঠাৎ মনে ভয়াবহ এক পরিকল্পনা সেরে ফেলল। সে অনুভব করলো প্রিয়তাকে নিজের প্রাণসী হিসাবে। লাল শাড়ি, সাদা পাড়, খোলা চুলে তাকে লাগছে মায়াবিনী। মেয়েটা নিজের আদুরে দেবরকে নিঃশব্দে খাইয়ে দিচ্ছে। নিঃশ্বাস ভারী হয়ে এলো অভির। এইসব জ্বরের কুলক্ষণ। প্রিয়তার এখানে আসা উচিত হয়নি, মোটেও উচিত হয়নি। হঠাৎ প্রিয়তা প্লেট নিয়ে অভির দিকে দিল, বলল, খেয়ে নিন। অভির শরীর কাঁপছে, ইচ্ছে করছে মেয়েটাকে জড়িয়ে ধরতে, তবে সেটা সম্ভব না। গহীনের রাগও জমেছে প্রিয়তার প্রতি, কেননা প্রিয়তা তাকে অপছন্দ করে। কাঠ হলো সে। কাঠ কঠোর গলায় বলল, খাবো না প্রিয়তা, রেখে দাও। কিন্তু, বললাম তো খাবো না। এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে থেকে খামোখায় নিজের এনার্জি ওয়েস্ট করছো। দেখতে এসেছো, দেখে চলে যাও। অভিজয় প্রিয়তাকে এইভাবে কিছু বলবে, সেটা আশানুরূপ ছিল না প্রিয়তার। হঠাৎ সবকিছু নীরব নিস্তেজ হয়ে গেল। সেলিনা ধমকানোর সুরে বলেন, ওর সাথে কিভাবে কথা বলছিস তুই? প্রিয়তার বুক মোচড় দিয়ে উঠল এমন কথায়। দেখলো রায়তা, অন্তু, আকিব, কুনাল সবাই অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে। অভিমানে কোণঠাসা হয়ে দাঁড়ালো প্রিয়তার মন। চুপচাপ প্লেটটা টেবিলে রেখে অদ্রি রুদ্রের পাশে গিয়ে বসলো। অভি কোনো কথা বলল না,
শুধু মায়ের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, মা, আমি রুমে গেলাম। চলে গেল অভি। প্রিয়তা নিশ্চুপে বসে রইল এক কোণায়। সেলিনা এসে বলেন, ওর কথায় কিছু মনে করো না মা, তুমি তো জানোই অভি কেমন ছেলে, কিন্তু ওর শরীর খারাপ থাকলে মাঝে মাঝে এমনই করে। এইসব মনে রেখে দিও না কেমন? যদি পরে এটা টের পাই অবশ্যই অনুতপ্ত হবে। যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। প্রিয়তা নিঃশব্দে বেরিয়ে এলো, মুখ ভার। মনে জমেছে তীব্র ক্ষোভ। অভিকে একবার ভালো লাগলে আরেকবার ঘৃণা করতে ইচ্ছে করে, অথচ জমে ওঠে অভিমান। কিন্তু অভিমান নাকি ভালোবাসার মানুষদের জন্যই হয়। কেন সে এভাবে চড়া গলায় কথা বলল প্রিয়তার সাথে? প্রিয়তার চোখে অশ্রুর ভিড় করলো, তা সরিয়ে ফেলল। মনে মনে বলল, আপনি খুবই ইগোস্টিক অভি, খুবই খারাপ মানুষ। এই জন্যই কোনো মেয়ের সাথে কথা বলার সেন্সটুকু আপনার নেই। প্রিয়তা ধাতস্থ করলো যে সে অভিকে পরোয়া করবে না, লাগবে না এমন অভিকে তার জীবনে, সময় দেয় না, এমনকি অভি সরি বলেও না। কিন্তু কে জানতো একদিন সেই অভির কাছেই সরি ছাড়া অপ্রত্যাশিত কিছু পেয়ে যাবে। কিরে মাম্মা, প্রিয়তার রাগ ভাঙানোর জন্য মনে মনে চীনের মানচিত্র বানাচ্ছিস নাকি? অন্তর কথায় ভুরু কুচকালো অভি। ছেলেটা দিনকে দিন কেমন যেন লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। অথচ কয়েক বছর আগেও এই ছেলের মুখে সহজে কথার খই ফুটতো না। প্রেম তো দূরের কথা, কোনো মেয়ের সাথে কথা বললেও হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিত। আর আজ কি বিবর্তন তার উড়ো উড়ো মনে! সবই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলোড়িত ক্যাম্পাসের প্রভাব। অভি দাঁড়িয়ে আছে বিজ্ঞান অনুষদ ভবনের উত্তর দক্ষিণ বরাবর সিঁড়ির সামনে। অদূরেই দৃশ্যমান ছোট ছোট সবুজ টিলা। দেখতে স্নিগ্ধ লাগছে, তবে মন আজ তার মেঘলা আকাশের মতোই ক্ষিপ্ত। অন্তর কথায় সেই মাত্রাটা যেন আরো বেড়ে গেল। কুনাল আর আকিব তাদের 2 বছরের জুনিয়র। অন্তর কথা শুনে আকিব জিজ্ঞাসা করলো, প্রিয়তা ভাবির রাগ ভাঙানোর জন্য সত্যি কি আপনি মনে মনে চীনের মানচিত্র বানাচ্ছেন ভাইজান? অভি আরো বিরক্ত হলো এই কথায়। কুনালও আকিবের মতো ফ্যাল করে তাকিয়ে আছে। দুটোই গবেট। অন্তর মতো চতুর ছেলেপুলেও এগুলোর সাথে থেকে মাথা মোটা হয়ে যাচ্ছে দিনকে দিন। পিছেল কণ্ঠে সে বলল, এমন কিছুই না। এতক্ষণ রাইতা চুপ ছিল, কোক খেতে ব্যস্ত ছিল বলে কথা বলছিল না। সেটা টুপ করেই ডাস্টবিনে ছুঁড়ে ফেলে অনির্দেশ করেই বলল, আরে অভি যদি তার আনারকলিকে মনে মনে সরি বলার জন্য রেডি হয়েও থাকে, তোদের কি মনে হয় এটাও তোদেরকে বলবে? এই আকিব, কুনাল আর বাকিদের যা অবস্থা, এক অন্তুবাদের সবকটাই এই কাহিনী বহনের ভাইরাল করবে একেবারে। পরে দেখা যাবে অভি সরি বললও না, কিন্তু কাহিনীটা যা ঘটার তা তো ঘটেই যাবে। অভি মোবাইলের পাওয়ার বাটনটা অফ করে তিরিক্ষি মেজাজে তাকালো রাইতার দিকে, বলল, কে বলেছে আমি ওকে সরি বলবো? আর আমি ওকে সরি বলতে বা যাবই কেন? অন্তু প্রতি উত্তরে দিল, সরি তুই কেন বলবি না এটা বল। তুই সেদিন যেই ব্যবহারটা করেছিলি, এটা কোনো মানুষের কাজ? শালা তুই হাতে পায়ে গুণে সব জায়গায় বড় হলেও একটা মেয়ে মানুষের সাথে কিভাবে কথা বলতে লাগে এটা এখনো বুঝলি না। প্রিয়তার চেহারাটা দেখেছিলি? ওই ঘটনার পর 3-4 দিন কেটে গেল, মেয়েটা তোর সাথে কথা বলছে না। তুই দেখেছিস? তারপর তাকে দেখে ডোন্ট কেয়ার ভাব করে হেঁটে যাচ্ছিস ড্যাং ড্যাং করে। ব্যাপারটা তোর হৃদয়ে লাগে না? অভি নিরুত্তর। তার ভাবাবেগ অন্তু বা রায়তার মতো কোনো বন্ধুরই বোঝার সক্ষম হলো না। তার মধ্যে ওদের আড্ডার মধ্যে এলো আকাশ, হাতে এক গাদা কাগজপত্র দেখিয়ে নিয়ে বলল, চটপট প্রস্তুত হয় সবাই, ভিসির থেকে মাত্রই পোস্টারগুলো নিয়ে আসলাম। এগুলো নিয়ে জুনিয়রদের ক্লাসে চল। খেয়াল রাখবি 80% যেন এতে পার্টিসিপেন্ট করে। কথা বলার সুযোগ পেল না আর কেউ। দ্রুত দমে পোস্টারগুলো নিয়ে কাজে ভাগ হয়ে গেল। কিছুদিন ধরেই বিষণ্ণ প্রিয়তার মন, ভয়াবহ ধরনের বিষণ্ণ। এর উৎপত্তি যে অভির সেদিনকার সেই ব্যবহার, সেটা ভালো মতোই জানে, তবে সেটা মনে আনতে চাইল না। অদ্রি দেখল প্রিয়তাকে, বলল, আর কতদিন এইভাবে চুপসে থাকবি প্রিয়? একটু তো নর্মাল হ। আমি তো নর্মালি আছি রে। তুই কি মনে করিস আমি কিছু বুঝি না? আচ্ছা তুই না হয় ওই খাটাসটারে, আই মিন অভি ভাইয়ারে পছন্দ করিস না,
বিয়ে করবি না দেখে জ্ঞান ট্যান হারিয়ে একাকার করে ফেললি। তাহলে সমস্যা কি তোর? সেদিন তো বাসায় গিয়ে ঠিকই রাতে বালিশ ভিজিয়েছিলি। প্রিয়তার এই প্রসঙ্গে কথা বলতে ভালো লাগলো না। অবশ্য সেদিন সে বাসায় গিয়ে কেঁদেছিল, এটা সত্য। কান্নাটা আপাত দৃষ্টিতে নিছক মনে হলেও ওর অভিমানী মন যেন কোনোভাবেই নিজেকে সামলাতে পারেনি। তড়িঘড়ি করে হাত ঘড়ির দিকে তাকালো, ব্যস্ত হয়ে বলল, জলদি ক্লাসে চল, টাইম হয়ে যাচ্ছে। ক্লাস টাইমে প্রিয়তা অদ্রিরা কখনোই একসাথে বসে না। এটা অবশ্য ওদের তিনজনেরই পরিকল্পনা। একসাথে বসলে ক্লাস ভালো মতো করতে পারে না দেখেই এই চিন্তা ভাবনা। রুদ্র জানালার পাশে, অদ্রি ফার্স্ট বেঞ্চে, আর প্রিয়তা সিট খুঁজতে থাকলো। ক্লাসে আসতে দেরি হয়ে গিয়েছে, ইতিমধ্যে অনেকেই এসে পড়েছে। এর মধ্যে থার্ড বেঞ্চে একটা সিট পেল প্রিয়তা। সেখানে বসে আছে সুপ্তি। সুপ্তিকে ক্যাম্পাসের আগুন সুন্দরী বলা চলে। সাদা পোশাকে তার রূপ যেন নায়াগ্রা জলপ্রপাতের মতো ছড়িয়ে যাচ্ছে চারিদিকে। সবাই জানে এই মেয়ে অন্তুর জন্য পাগল, যেই দিকে অন্তুর কোনো অ্যাটেনশন নেই তার প্রতি। প্রিয়তা কিছু না ভেবে সেখানে বসার জন্য তৎপর হলো। নিজের পাশে প্রিয়তাকে দেখে সুপ্তি কপট রাগ দেখিয়ে বলল, এখানে কি তোমার প্রিয়তা? সিট খালি আছে এখানে, তাই বসবো। প্রিয়তা প্রত্যুত্তর দিলেই বাধা দিল সুপ্তির বান্ধবী, বলল, এখানে বসা চলবে না প্রিয়তা, সুপ্তি যার তার সাথে বসে না। প্রিয়তা অপ্রতিভ হলো। সে জানে কোনো না কোনো কারণে সুপ্তি প্রিয়তাকে পছন্দ করে না। এর এক কারণ হলো প্রিয়তার মেধা, আর দ্বিতীয় কারণ হতে পারে অন্তু। শুরু থেকেই অন্তু প্রিয়তাকে পটেটো বলে ডাকে, আর অনেকটা ঈর্ষার কারণেই বলা যেতে পারে প্রিয়তাকে সুপ্তির পছন্দ না। ব্যাপারটা ভালো লাগলো না প্রিয়তার। সে শান্ত বলেই এই না যে চুপচাপ সবকিছু মাথা পেতে নেবে। প্রতিবাদী স্বরে বলল, আমি সুপ্তির সাথে কথা বলছি স্বামী, তোমার কথা না বললেও চলবে এখানে। চোখ কড়া হয়ে গেল স্বামীর, তিরিক্ষি মেজাজে বলল, এই ললনারে কিছু বল। সুপ্তি প্রিয়তার দিকে তাকিয়ে বলল, সিট আরো আছে প্রিয়তা, অন্য জায়গায় গিয়ে বসো, আমার একজন আসবে। প্রিয়তার দৃষ্টি ছোট হলো, মনে পুষল রাগ। কপট বিরক্তি নিয়ে বেঞ্চে শব্দ করে বলল, তোমার একজনের সাথে তুমি অন্য জায়গায় বসো সুপ্তি, টিনেজদের মতো আচরণ করবে না। এটা ক্লাস, আর তুমি কেউ না যে এটা বলার, এখানে আমি বসবো না। ক্ষেপে গেল সুপ্তি, বলল, নিজেকে কি মনে করো তুমি? আগে তো এত পাওয়ার নিয়ে কথা বলতে না, এখন এত পাওয়ার বাড়লো কিভাবে? অভিনয় আর ফিয়ন্সে হয়ে এই অবস্থা। অবশ্য আমি যতটুকু শুনলাম, তুমি নাকি তার সাথে বিয়ে ভাঙার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছো। প্রিয়তা হতভম্ব হয়ে গেল। কোনো কথার মানে কোন কথা দিয়ে আসছে। নিঃশ্বাস ফেলল সে, ছোট্ট করে বলল, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? প্রিয়তার কণ্ঠস্বর শীতল, স্পষ্ট ইঙ্গিতে সে ঝগড়া করতে ইচ্ছুক না। তবে সুপ্তি এমন কিছু করলে সে ছাড়ও দিবে না, এটাও সত্যি। সুপ্তি হাসলো, এগিয়ে এসে বলল, বাড়াবাড়ি আরো করব, যদি এখান থেকে সরে না পড়ো। তুমি চালাক মেয়ে, তাই আশা করছি ঝামেলা করবে না। লাস্টের দিকে 3-4টা সিট আছে, বসে পড়ো ওখানে, যাও যাও। প্রিয়তা দম নিল, আশেপাশে তাকিয়ে দেখলো সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু তারা। সবাই স্পষ্ট দেখছে সুপ্তির একরোখা কার্যকলাপ, তবে কেউ কথা বাড়ালো না। এটাই স্বাভাবিক, তারা টিনেজরা না যে সিট নিয়ে কাড়াকাড়ি করবে। প্রিয়তা ঝামেলা চাইল না, চুপচাপ ব্যাগ নিয়ে চলে গেল পেছনে। অদ্রি রুদ্রিকের দিকে তাকিয়ে নিল একবার। দুজনের চোখে মুখে সীমাহীন রাগ, পারছে না শুধু সুপ্তিকে ছ্যাঁচা বানিয়ে দিতে। ক্লাসে স্যার এলো, শুরু করলো ক্লাস। শিক্ষক মহাশয় একের পর এক গুরুত্বপূর্ণ থিওরি সম্পর্কে আলোচনা করে যাচ্ছে, আর প্রিয়তা বসে বসে চুপচাপ করে। কিছুই ভালো লাগছে না মেয়েটার। অভি নামটা ঘুরপাক খাচ্ছে চক্রের মতো করে, তবে মন তার বদ্ধ পুকুরের মতোই অনড়। কথা বলবে না, অভিকে একদণ্ড পাত্তা দিবে না। মনে যত দুর্বলতায় জেগে উঠেছিল সবই কোণঠাসা করে রাখবে হৃদয়ের অগোচরে। আচমকায় একটা ভরাট কুরুশালী কণ্ঠ কর্ণকুহরে হানা দিতে প্রিয়তার ধ্যান ভাঙল। স্বরটা পরিচিত। কলম রেখে মাথা উঁচিয়ে তাকালো সে দরজার দিকে। এক পলক হা হয়ে রইল। সে বিনয়ী স্বরে বলল, স্যার, কাইন্ডলি আপনি মিটিং রুমে গিয়ে বসুন, ইমার্জেন্সি মিটিং এ ডাক পড়েছে আপনাদের।
ভিসির থেকে পারমিশন পাওয়া গিয়েছে এই ব্যাচটা আমাদের কন্ট্রোল করার। কণ্ঠস্বর অভির। পরেছে ওশেন ব্লু শার্ট, কালো প্যান্ট, গরমে পুড়ে গিয়েছে শরীর, তবুও তামাটে রঙের টোন এক বিন্দুও হেলোফেলো করেনি। বিষয়টা একই সাথে চিন্তার আর বিস্ময়ের। স্যার চলে গেল, এসে পড়ল অভি আর অন্তু। সুপ্তি নড়ে চড়ে উঠেছে, উড়ো উড়ো মনটা টিউলিপের মতো দেখাচ্ছে অন্তুকে দেখে। ফিসফিসিয়ে আলাপন জমিয়ে ক্ষীর। অভি এসে প্রথম অনর্গল বলে গেল ক্লাসে আসার কারণ, তারপর বাকি কাজগুলো শেষ করলো। এর মধ্যে অভি এক বন্দিও তাকায়নি প্রিয়তার দিকে। প্রিয়তার একই সাথে মন খারাপ হলেও তা অগোচরেই রাখলো। নিজেকে গল্পের কোনো অবহেলিত চরিত্র মনে হচ্ছিল তখন। কথা শেষ হওয়ার পর অভি সবার উদ্দেশ্যে হেসে বলল, সো আজকের মূল বিষয় এতটুকুই ছিল গাইস, হ্যাভ এ নাইস ডে। বস্তুত এটুকুর পর অভির চলে যাওয়ার কথা, কিন্তু সে গেল না। বড় বড় পা ফেলে দাঁড়ালো সুপ্তির সামনে। সুপ্তি হতভম্ব হলো, চট করে ধাতস্থ করতে পারলো না অভির সরাসরি এখানে আসার কারণ। যতটুকু পারা যায় ততটুকু উত্তেজনা চাপা রেখে জিজ্ঞাসা করলো, কিছু বলবেন ভাইয়া? কে বসেছে এখানে? কেউ না। তাহলে এখানে অন্য কেউ বসতে না দেওয়ার কারণ কি জানতে পারি? এক দফা অবাক হলো ক্লাসের সবাই, প্রিয়তাও। কেননা ঘটনা ঘটেছে বেশ কিছু সময় আগে, যখন অভি কি স্যারের ক্লাসে আসেনি। তাহলে অভি জানলো কিভাবে? আমতা আমতা করে বলল সুপ্তি, বলার প্রয়াসও করলো, আসলে আপনি বিল গেটসের মেয়ে নন সুপ্তি, রিমেম্বার ইট। এই স্পেস আপনার প্রাইভেট প্রপার্টি না যে যার তার ওপর হুকুম চালাতে পারবেন। কেউ রাজি না হলে তার পার্সোনাল ইস্যু নিয়ে তাকে আঘাত করতে পারবেন। তখনই সবার দৃষ্টি এড়িয়ে অভি প্রিয়তার উদ্দেশ্য ছুড়ল, এখানে এসে বসুন প্রিয়তা কবির। কণ্ঠটা একই সাথে দৃঢ় এবং জোরালো, স্পষ্ট ফর্মালিটির আভাস। আপনি করে সম্বোধন করাতে প্রিয়তা নড়বড়ে হলো। সবার কৌতূহলী চোখ তার অবয়বে হাতছানি দেওয়াতে অবচেতন হয়ে উঠল। ব্যাগ নিয়ে নিষ্পিষে বসলো সুপ্তির পাশে। অভি তা দেখে সুপ্তির উদ্দেশ্যে বলল, ব্যাপারটা মাথায় রাখবেন। চলে গেল অভি। ক্লাস নিঃশব্দে হয়ে গেল। ব্যাপারটা পজিটিভই নিয়েছিল সবাই। ধারণা হয়তো বাইরের জানালা, নতুবা অন্য কোনো সূত্রের মাধ্যমে সে জেনেছে। প্রিয়তাও ব্যাপারটা নর্মালি নিল, নতুবা সে সবার সামনে তাকে আপনি বলে সম্বোধন করতো না, যেমনটা সব জুনিয়রদের সাথে করে। অদ্রি এসে বলল, বেটাই তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে বস। মানল না প্রিয়তা, অভিমানী মন ধাতস্থ রেখেই বলল, এমন কিছুই না, আমার জায়গায় অন্য কেউ হলে সে এটাই করত। উই আর নট মেড ফর ইচ আদার। সন্ধ্যার সময় শান্তনুকে ভয়াবহ চড় মারল অভি। অঙ্কে ডাবল জিরো পেলে কেউ যে কাউকে এত ভয়াবহ ধরনের থাপ্পড় দিতে পারে, এটা শান্তনু তার ভাইকে না দেখলে বুঝতে পারত না। বোধ হওয়া মাত্রই শুরু করলো গলা ফাটিয়ে কান্না। আকাশ পাতাল কাঁপিয়ে গলা ছেড়েছে সে। বিরক্ত হলো সেলিনা। বিরক্ত হয়ে বলল, ছেলেটাকে এভাবে না মারলে কি হতো না? মানছি অঙ্কে ডাবল জিরো পেয়েছে, তাই বলে এই হাল করবি? তোমার ধারণা আছে ও কি করেছে? এতদিন রাত জেগে পড়াশোনার মানেটা কি ছিল তাহলে? ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বাবা স্থানীয় কলেজের শিক্ষক, আর সে বাড়ির ছোট ছেলে কিনা গণিতে ডাবল জিরো পেয়ে বেড়ায়। শান্তনু আরো আকাশ পাতাল কাঁপিয়ে কাঁদলো, ফুপাতে ফুপাতে বলল, তুমি আমার বাবা যে এভাবে মারবা? বাবাও আমারে মারে না, আর তুমি আমারে কি করলা? বন্ধুরা সবাই কালকেই হাসাহাসি করবে আমার গালে তোমার এই পাস্ট স্ট্যাম্প দেখে। আবার একটা কথা বলবি তো বাম গালে সপাটে চড় লাগাবো। ক্ষান্ত হলো না শান্তনু, বলল, বৌমনির কাছে বিচার দিব আমি, দেখো। সে যখন আমার সামনে কান টেনে ধরবে তখন আমিও দেখব মজা। বলেই সে ভো দৌড়। অভি হতবিহ্বল হয়ে রইল। ছেলে না কিছু না বলে চলে গেল নামাজ পড়তে। এই বাড়িটা অদ্ভুত না? মহা অদ্ভুত। কেউ যদি কাউকে খুনও করে ফেলে তবুও মুখ ফুটে টু শব্দ করবে না। অভি বসার ঘরের কোণে বসে আছে। বড় থাই গ্লাসটি খোলা থাকায় হুড়মুড় করে ঢুকছে লেনের দাপুটে হাওয়া। সেই হাওয়ার আদলে চুলগুলো একটু নড়বড়ে হয়ে গেল। রিকশায় টুংটাং আওয়াজ আসছে।
অভির হঠাৎ মনে পড়ল সেদিন সন্ধ্যার বৃষ্টিময় মুহূর্তের কথা। শান্তনুর বউমণি কথাটি কানে বেজে উঠছে সমান তালে। প্রিয়তার প্রতি প্রেমানুভূতি এতদিন না হলেও মনে দুর্বলতা হানা দিচ্ছে। চোখের সামনে ভাসছে রিকশায় নিজের কাছাকাছি থাকা প্রিয়তার লালচে মুখটা। প্রিয়তা ভীতু ধরনের মেয়ে, তবে রাগলে রূপকন্যা লাগে তাকে। গা ছমছমে অনুভূতি হয় তখন। আর এই অনুভূতি করুণ হয় তখন যখন মেয়েটা অভিমানে মুখ কালো করে রাখে। আজ দেখেছিল সে প্রিয়তার বিষণ্ণ মুখটি। ক্লাসে আর চোখে তাকিয়েছিল বেশ কয়েকবার, তবে প্রিয়তা তা দেখেনি, দেখতেও চায়নি অভি। প্রিয়তা তাকে সূক্ষ্মভাবে এড়ানো দেখে অভির হৃদয়ের ভেতরটা ফেটে যাচ্ছিল। তবে নিজেকে সামলালো সে, ধাতস্থ করলো তাকে পড়তে হবে, পারতে হবেই অভিমানিনীর প্রিয়তার বিষণ্ণ মনটা ভেঙে তাকে কাছে টানতে। চোখে ঘুম নেমে এলো অভির। আজ দ্রুত ঘুমাবে সে, না হলে বেপরোয়া মনে প্রিয়তার রোগ বাসা বাঁধলে নির্ঘুমে রাত কাটাতে হবে। কড়া ঝাঁঝালো রোদ পড়েছে প্রিয়তার মুখের উপর। অদ্রি হারামিটা আজও পর্দা না লাগিয়ে ঘুম থেকে উঠে চলে গিয়েছে। বিশ্রী রোদটার বিকট প্রভাবে প্রিয়তার ঘুম থেকে উঠতে হলো তিরিক্ষি মেজাজ নিয়ে। আজ অফ ডে ছিল, ভার্সিটিতে ক্লাস নেই। এটা একটা সুবাদে ভালোই, অভির মুখোমুখি আর হতে হবে না। নিচতলায় তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে। ঘ্যার ঘ্যার কণ্ঠে কথা চলছে তাদের ছোটা কাজের বুয়া মানিকের মা। ঝগড়ায় অদ্রির সাথে লেগেছে এটা নিশ্চিত। একটু পরে ঝনঝন শব্দ হলো আবার। নিশ্চিত অদ্রি একটা কাঁচের গ্লাস ভাঙছে। প্রিয়তাই এবার উঠে বসলো। সকালে এইসব ব্যাপার নতুন না। মানিকের মার যেই গলা, মহল্লা শুদ্ধ জানবে ঘরের অবস্থা। উঠে বাথরুমে গেল সে, মুখ ধুয়ে ঘুমে ঢুলুঢুলু হয়ে নিচে গেল। এখন শান্ত দেখাচ্ছে সব। ঝড় থেমে গেলে যেমন হয় ওই রকমই। প্রিয়তার বড় আপু আর বাবা সবেমাত্র অশান্তির পাট চুকিয়ে বাইরে গেল। মানিকের মাকেও দেখা গেল না আশেপাশে। সোফায় আয়েশ ভঙ্গিতে বসে ফুপুকে বলল, এক কাপ চা দাও না ফুপু। রেডিও নিয়ে নড়াচড়া করছিল দাদি। প্রিয়তার কথায় টিটকিরি মেরে বলল, ওই প্রিয়তা, তোর কোনো ভয় ডর নাই? এত বড় ঢিঙ্গি মাইয়া, কেমনে আমার মায়ারে চা বানাইতো কস? নিজেরটা নিজে বানাই খা। প্রিয়তার চোখ ছোট হলো, দাঁতে দাঁত চেপে বলল, তোমারে চা বানাইতে বলি নাই বুড়ি। ভাঙা রেডিও নিয়ে নিজের কাজ সারো। কদিন পর টপকে যাবা, এখন আল্লাহ আল্লাহ না কইরা আমার পিছে লাগছো। আরো কয়েকটা কথা শোনালো দাদিকে, তবে প্রিয়তা কি কেউই পাত্তা দিল না। ফুপু এসে চা দিয়ে গেল প্রিয়তাকে। ভাইয়ের সংসারে থাকছে, তাই খাপ খাইয়ে চলতে হয়। প্রিয়তার মাথায় হাত বুলিয়ে বলল, মাথা ধরেছে নাকি তোর বলতো? আরে না, ঘুম কাটেনি, তাই চা খাবো বললাম। ও, প্রাণও এসেছে? টুসি রুসির সাথে বাগানে যা। প্রাণর নামটা চট করে স্নায়ুতে ধরতে পারল না প্রিয়তা। পড়ন্ত মনে হলো প্রাণ, মিঠির ভাই। বৃষ্টি স্নাত সেই সন্ধ্যায় সেদিন কি কাণ্ডটাই না করেছিল অভি প্রাণর সামনে। তারপর তো আর কথাই হয়নি ছেলেটার সাথে। কিন্তু আজ হঠাৎ সাখাওয়াত ভিলাতে কেন এলো? প্রাণও চুপচাপ বসে আছে বেতের চেয়ারে। রুশি টুসি নামের বাচ্চা দুটো মেয়েকে তাকে টেনে নিয়ে এসেছে। সেই সুবাদে অস্বস্তিও হচ্ছে ওর। হাতে মিথির হ্যারি পটার সিরিজের বইগুলো। সেগুলো হয়তো প্রিয়তা চেয়েছিল আজ মিথি, তাই জোর করেই সকালে ওকে পাঠিয়েছে। চা নাও প্রিয়নো। প্রাণও তাকালো, দেখলো অদ্রি চা হাতে দাঁড়িয়ে আছে। প্রিয়তার বোন হিসাবে যতটুকু চেনা, এর বেশি তাকে চেনে না কেউই। অদ্রির চুলগুলো ভেজা, টপাটপ পানিগুলো চা নেওয়ার সময় প্রাণর হাতে পড়লো। একবার ওর বলতে যা ইচ্ছে হয়েছিল, আপু চুলগুলো ভালো মতো মুছে নিন, কিন্তু বলল না। অদ্রি মেয়ে হিসাবে কতটা ভয়ঙ্কর এটা ভালোভাবেই জানে। হয়তো শুনে গম্ভীর কণ্ঠে বলবে, তুমি কি শেখর হতে চাও প্রাণ? শেখর আবার কে? শরৎচন্দ্রের পরিণীতা উপন্যাসের শেখর। প্রেমিক শেখররাই তো আদর করে তার প্রেয়সীর চুল ভালো মতো মুছতে বলে। তোমারও মনে হয় এমন কিছু হবে? প্রাণও তখন ভারসাম্য হারাবে। এইসব সাংঘাতিক বদ মহিলাদের সাথে খুব সাবধানে কথা বলতে হয়,
না হলে প্রাণর মতো হাজারো বেকায়দা ছেলেকে এরা গুবলেট বানিয়ে ছাড়বে। অদ্রি বসতে বসতে বলল, এ কি প্রাণ, মেয়ে মানুষদের মতো গাল লাল হয়ে যাচ্ছে কেন? কোনো কারণে তুমি লজ্জা পাচ্ছ? প্রাণ তৎক্ষণাৎই মাথা নাড়ালো। কে জানে সত্যি তার গাল লাল হচ্ছে কিনা। হাতে কি এটা? হ্যারি পটার সিরিজের বই। এইসব বই কেউ বোনের টিচারকে দেয়? আমি দেইনি, মিথি পাঠিয়েছে। তুমি তাহলে কিছু দিতে পারো না ওকে? একটা দুষ্টু মিষ্টি প্রেমের বই? এ কি, এই গাধা ছেলে লজ্জা পাচ্ছে কেন? বড়দের প্রেমে পড়া পাপ না? প্রিয়তা আপুর বিয়ে অলরেডি ঠিক হয়ে গিয়েছে আপু। তুমি তাহলে কিছু দিতে পারো না ওকে? একটা দুষ্টু মিষ্টি প্রেমের বই? এ কি, এই গাধা ছেলে লজ্জা পাচ্ছ কেন? বড়দের প্রেমে পড়া পাপ না। প্রিয়তা আপুর বিয়ে অলরেডি ঠিক হয়ে গিয়েছে আপু। ওহ, তাইলে বুকিং জিনিস নিবে না? ওয়েট ওয়েট ওয়েট, অ্যাট এনি চান্স তুমি আমায় চাও না তো? তখনও দেখলাম কেমন করে তাকাচ্ছ। বললে বলে ফেলো। প্রিয়তার মতো চড় থাপ্পড় মারব না। এমন কিছুই না আপু। শোনো, বড় মেয়েদের প্রেমে পড়া লজ্জার কিছু না। আমার ভাইও পণ করেছে বিয়ে করলে বড় এক মেয়েকে করবে। প্রেম তো আর অপবিত্র কিছু না যদি তা বিছানা পর্যন্ত না গড়ায়। লজ্জায় প্রাণর মরে যাওয়ার মতো অবস্থা হল। তন্মধ্যেই এলো প্রিয়তা, যেন ওকে বাঁচাতে এলো। কোনো মতে বই দিয়ে বলল, আজ বাসায় এসো না আপু, আমরা চাচ্চুর বাসায় যাব। মিথি পড়বে না। হড়বড় করে এসব বলে বাইরের দিকে পা বাড়াল প্রাণ। যাওয়ার আগে অবশ্য একবার তাকিয়ে গেল সাংঘাতিক মেয়ে অদ্রির দিকে। হাসছে সে, মাতাল করা সেই হাসি। প্রাণ চলে যাওয়ার পর কেটে গেলে সকাল দুপুর, পুরো বাড়িতেই রমরমা ভাব। কারণ আজ ঢাকা থেকে পুলক চাচ্চু আসবে। পুলক হল প্রিয়তার বাবার খালাতো ভাই, দাদির আপন বোনের ছেলে। সম্পর্ক দূরের হলেও প্রিয়তাদের সাথে তার বোঝাপড়া অনেক। ছোটবেলার খেলার সঙ্গী ছিল পুলক চাচ্চু। ক্লাস 1-2তে পড়াকালীন রুদ্র, অদ্রি বা প্রিয়তাদের কেউ যখন জ্বরে পড়ত তখন পুলক এইচএসসি পরীক্ষার প্রস্তুতি বাদ দিয়ে রাত দুপুরে তাদের জন্য ওষুধ আনতে যেত। বাউন্ডুলে ধরনের ছেলে। পড়াশোনায় কখনো মন ছিল না, আজও নেই। তাই বেকার ঘুরে বেড়ায়। নিজেকে দাবি করে হুমায়ুনের অন্যতম চরিত্র, হিমু। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে তুমুল ভিড়। হকাররা হাঁক পারছে। প্রিয়তা, অদ্রি আর রুদ্রকে নিয়ে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে আহ্বানিত ট্রেনের অপেক্ষায়। তখনই হুইসেল বাজিয়ে ট্রেন এলো। অদ্রি বলল, এই প্রিয়, তোর কি মনে আছে চাচ্চু যে বলেছিল সে একটা সারপ্রাইজ আনছে সাথে? কি হতে পারে তা? বিরক্ত হল রুদ্র। অদ্রি এ পর্যন্ত কথাটা বহুবার বলে ফেলেছে। বিরক্ত হয়ে বলল, আল্লাহর ওয়াস্তে এবার তো থামো বইন। চাচ্চু আসছে, তারপর দেখিস কি সারপ্রাইজ দিব। ভিড়ে আরও গমগমে হয়ে গেল প্ল্যাটফর্ম। প্রিয়তা দ্বিধান্বিত হল। বলল, এত ভিড়ের মধ্যে পাবো কিভাবে চাচ্চুকে? ট্রেনে ঢুকে পড়, দেখি কোন বগিতে আছে। এখানে এত ভিড় দেখে রুদ্রের কথাটি যৌক্তিক মনে হল। ভিড় ঠেলে এগিয়ে বগিতে উঠল ওরা। কিন্তু আজ কপালটা প্রিয়তার নিছক খারাপ। উঠতে না উঠতেই এক লম্বাদেহী মানুষের সাথে এমন ধাক্কা খেল যে নাক বোচা হয়ে গেল। রাগ মাথায় উঠে বসল প্রিয়তার। গর্জে বলল, সাবধানে হাঁটেন মামা। তৎক্ষণাৎ ঘুরে দাঁড়াল ছেলেটি। সুঠাম গরম দেহে হালকা ছিপছিপি শার্ট, গলায় কালো সানগ্লাস ঝুলানো, তাকিয়ে আছে বিস্ময়ে। প্রিয়তা হতভম্ব হল। কথা বলতে ভুলে গেল। অদ্রি, রুদ্রও অবাক, জিজ্ঞেস করল, এখানে কি করছেন আপনি? অভি সচকিত হল, কথা বলা ভুলে গেল প্রিয়তার হতভম্ব মুখ দেখে। গরমে ঘেমে গেছে মেয়েটা, নাকে জমেছে বিন্দু বিন্দু ঘাম। অভি জানত না প্রিয়তার দেখা পাবে এই ব্যস্ত প্ল্যাটফর্মে। মামা শব্দটা মানতে পারল না অবরুদ্ধ মন। তখনই পেছনে থেকে কেউ তেড়ে বলল, সাইড চাপেন ভাই। এমনিতেও তালগাছ, তার ওপর বগিতে কেমন কইরা খাড়ায় আছে। চেপে গেল অভি। প্রিয়তার মুখে চাপার আগের আভাস। গতকাল অভি ফোন দিয়েছিল কয়েকবার, প্রিয়তা ধরেনি, উল্টো নম্বর ফেলল ব্লকলিস্টে। আর আজ এখানে আসার মানেও কি তাই? রেগেমেগে বলল, পিছু নিচ্ছেন কেন আপনি আমার? ব্যাপারটা অভির আত্মসম্মানে লাগল।
থমথমে কণ্ঠে বলল, হোয়াট ননসেন্স, আমি কেন পিছু নিব তোমার? তাহলে এখানে কি মুড়ি ভাজতে এসেছেন? আমার খালাম্নি আসছে ঢাকা থেকে, তাকেই নিতে এসেছি। প্রিয়তা বিশ্বাস করল না, তবুও দু চারটা কথা বলার আগ্রহও জাগল না, কারণ মন তখন পুলক চাচ্চুর আসার আনন্দে আনন্দিত। অভিকে শুনিপুনে এড়িয়ে রুদ্র অদ্রিকে বলল, চল তো, এখানে বিদ্যুৎ অফিসের খাম্বার মতো দাঁড়িয়ে থাকবি না। অভিকে পেছনে ফেলেই চলে গেল ওরা। 2-3 সেকেন্ড হাঁটার পরই পেয়ে গেল তাদের কাঙ্ক্ষিত পুলক চাচ্চুকে। হই হই করে বলে উঠল, বাচ্চা পোলাপানস, কি খবর তোদের? তিনজন খুশিতে একবারে ঝাঁপিয়ে পড়ল পাতলা ছিপছিপি গরনের মানুষটার ওপর। আত্মনহারা সবাই। পুলক ফ্যাসফ্যাসা কণ্ঠে বলল, আরে মোটা হাতির দল, সর আমার থেকে। ভাইজান নাকি তোদের ভাত খাওয়ায় না পাথর খাওয়ায়? এত ওজন কেন? মরেই তো গেলাম বাবা। সরে এলো তিনজন। জিজ্ঞেস করল, কেমন আছো? বিন্দাস, তোরা? আছি কোনোরকম, ভ্যাংচিয়ে বলল অদ্রি। বলাটাই স্বাভাবিক, বিগত কয়েকদিনে ওদের জীবনে যে ঝড় গেছে তা বলার মতো না। পুলক হাসল, দাঁত কেলিয়ে বলল, আমার সারপ্রাইজ দেখবি না? কি? চোখ চকমক করে উঠল ওদের। পুলক ইশারায় বলল, তোদের চাচিকে এনেছি দেখ। বিস্ময় হতভম্ব হয়ে গেল সবাই, কথা বলতে ভুলে গেল। প্রিয়তা তাকালো মেয়েটির দিকে। সুতি সালোয়ার কামিজ পরেছে, বয়সের ছাপ থাকলেও এতে অপসরই লাগছে তাকে। বয়স বেশি না হলেও কম না, মনে হচ্ছে পুলকেরই সমবয়সী। পুলক বলল, তোদের পুলক চাচ্চুর বউ তিথি। গতকালই আল্লাহ রনামে কবুল পর্ব সারলাম, সালাম কর তাকে। সালাম দিল তিনজনে। তবে প্রিয়তার মুখের আদলটা চেনা চেনা লাগল, খুবই চেনা, কিন্তু ধরতে পারল না। ইতিমধ্যেই পেছনে থেকে এক তরুণ কণ্ঠ বলে উঠল, খালামনি। পেছনে তাকালো প্রিয়তা, রুদ্র, অদ্রি। দেখামাত্রই আকাশ ভেঙে পড়ল। অভি দাঁড়িয়ে আছে সেখানে। তিথি নামের নারীকে খালামণি বলায় স্পষ্ট প্রতীয়মান হল সম্পর্কটি কি। অভিও জানত না এই গোপন খবর। পরিবেশ বিধ্বস্ত। প্রিয়তা আমতা আমতা করে প্রশ্ন করল, তুমি অভির খালামনিকে বিয়ে করেছ পুলক চাচ্চু? তুমি অভির খালামনিকে বিয়ে করেছ পুলক চাচ্চু? প্রিয়তার নিজের কাছেই নিজের কণ্ঠস্বরটা অচেনা মনে হল। ঢোক গিলল ক্রমাগত। মনে মনে বলে চলল, বিধাতা যেন আর অবমাননা না করে তার ওপর। দোহাই করো বিধাতা, দোহাই করো। কথাটা প্রিয়তা নিজেই মনে মনে আওড়াল। কিন্তু হাজারো অনুনয় অনুরোধ সবকিছুকে উড়োবেগে উড়িয়ে পুলক চাচ্চু মাথা চুলকিয়ে বলল, আরে হ্যাঁ রে, পরিচয়টা তো সেভাবেই হয়েছিল যখন জানলাম তিথি নুরুল স্যারের শালী। সেম ডিপার্টমেন্টের ছিলাম তখন আমরা, দেখতে সুন্দরী, হলো বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম, আর প্রেম থেকে বিয়ে। মনে মনে বিভৎসভাবে চাচ্চুকে উপহাস করতে ইচ্ছে হল প্রিয়তার। দুনিয়াতে কত মেয়ে, হাজারো লক্ষ কোটি মেয়ে। প্রেম আর বিয়ে করার জন্য কি তাকেই পেয়েছিল? অভির সাথে এখন প্রিয়তার বিয়ে হোক বা না হোক আজীবন তার সামনে ঘুরঘুর করতে হবে। আর সেটা যে কতটা অস্বস্তির প্রিয়তা তা ভাবতেই মুখ বিবর্ণ হয়ে গেল। অভি এতক্ষণ ভূমিকা পালন করছিল নীরব দর্শকের মতো, যেন গল্পের এই দৃশ্যপটে তার কোনো ভূমিকা দেওয়া হয়নি। তবে এখন মুখ খুলল সে। হাত ভাঁজ করে সংকীর্ণ কণ্ঠে বলল, মা যদি জানে খালামণি যে তুমি না বলে কয় এমন সিদ্ধান্ত নিয়েছ, ভাবতে পারছ কি হবে? তিথি তাকালো ভাগ্নের দিকে। কথা বলার ধরন, চোখের দৃষ্টি অবিকল তার মায়ের মতো। বাবা তাহলে ঠিকই বলতো অভির কথা। তিথি নিঃশ্বাস ফেলল। কথা পাল্টিয়ে বলল, সে না হয় পড়ে দেখি। এখন এখান থেকে বের হই কেমন? তালপাকা গরমের মৌসুম না, কিন্তু যেই গরম পড়েছে আমি নিজেই পেকে যাব। তারপর হড়বড় করে নামল সবাই। প্রিয়তা, অদ্রি এখনো বিস্ময়, তবে সেই বিস্ময়ভাবের সীমারেখা রুদ্রর মধ্যে নেই। ছেলে হিসেবে সে খুব দ্রুতই এসব কাটাতে পারে। ওদের দাঁড় করিয়ে বেবি ট্যাক্সি আনতে গেল রুদ্র। পুলক, তিথি ওদের সাথেই দাঁড়িয়ে আছে। তখনই মোবাইল নিয়ে ওদের পাশে দাঁড়ালো অভি, দৃষ্টি বিন্যস্ত মোবাইল স্ক্রিনে। পুলক এবার বলল, কিরে বুড়ি, তোর নাকি নুরুল স্যারের ছেলের সাথে বিয়ে ঠিক হলো? এটা সেই অভি না রে? হঠাৎ সবার সামনে,
বুড়ি বলাতে ভীমরি খেল প্রিয়তা। লজ্জায় কোণঠাসা হয়ে গেল ওর মন। চাচ্চু এমন কেন? নতুন বউ অভির সামনে এভাবে এত বড় ধেরি মেয়েকে বুড়ি বললে তার বুঝি লজ্জা লাগে না? প্রিয়তা মিহি কণ্ঠে প্রত্যুত্তর দিল, হুম। চোখে কৌতূহল জেগে উঠল পুলকের। চকমক করছে অদ্ভুতভাবে। পকেট থেকে লাইটার বের করে একটা সিগারেট ধরালো সে। তিথি আগুন ধরিয়ে দিতে সাহায্য করল। এজন্যই তিথিকে ভালো লাগে পুলকের। অন্য 4-5টা মেয়ের মতো বিয়ের পর অধিকার দেখাতে আসে না। বলল, আগেই বুঝেছিলাম, ছোট ভাবি তোর মা অভি যেভাবে পাই টু পাই বর্ণনা দিয়েছিল, ছেলেটা খাপে খাপ মিলে গেছে। তার ওপর আমার প্রাক্তন শিক্ষক নুরুল স্যারের ছেলে, চেনা জানা তো একটু হবেই। কথাটা মন্দ বলেনি পুলক। নুরুল স্যার আজ প্রায় 20 বছর ধরে কলেজে পড়াচ্ছেন। পুলক আর প্রিয়তা অদ্রির মতো অজস্র স্টুডেন্ট সে পড়িয়েছে এই চট্টগ্রামে। বাবার জন্য অভির আরও একবার গর্বে বুক ফুলে গেল, তবে তাজ্জব হলেও এই যে অভি হয়েছে অবিকল তার মায়ের মতো। অল্পভাষী, চোখে প্রগাঢ়তা সব মিলিয়ে সবাই বলবে, এ সেলিনার ছেলে। অভি দাঁড়াল প্রিয়তার পাশে। বুক দ্রিমদ্রিম করে উঠলে মেয়েটার। অভির কাছাকাছি থাকলেই এমন হয়, সবসময়ই হয় যখন সে কাছাকাছি থাকে। তবে শক্ত হল প্রিয়তার চোখমুখ। তাকে দেখলেই অপমানগুলোর কথা মনে পড়ে বারবার। তিথি তা দেখে বলল, বাহ, অভি দেখি এখনই কেয়ার করা শিখে গিয়েছে। বলতে হবে প্রিয়তার সাথে দারুণ মানাবে, তাই না পুলক? অভি খেয়াল করল প্রিয়তার মুখ বিবর্ণ হয়ে আছে। তিথির কথা একটু প্রতিশব্দ করল না। অন্য সময় হলে প্রতিক্রিয়া দেখাত। আরও একবার স্পষ্ট প্রতীয়মান হল ঠিক কতটা হেয়ালি করার চেষ্টা করছে সে অভিকে। অদ্রি দেখল অভির কার্যকলাপ। কনুই দিয়ে তাকে গুতা মেরে বলল, শুনুন অভি ভাইয়া, আমার বোনকে এখন পরিমাণ জ্বালাবেন না। সেদিন ওর সাথে কি করেছিলেন ভুলিনি কিন্তু। ডিসিশন ফাইনাল, আপনি আমার কোনো দুলাভি টুলাভাই হবেন না। যত ভয়াবহ ধরনের ষড়যন্ত্র করে পাকিস্তানিরা পূর্ববঙ্গ হস্তক্ষেপ করতে চেয়েছিল তার থেকেও ভয়াবহ ষড়যন্ত্র করে প্রিয়তার সাথে আপনার বিয়ের ভাঙানি দিব। ফেস টু ফেস থ্রেড। বুঝলেন? অভির হঠাৎ হাসি এসে পড়ল অদ্রির গম্ভীর ধরনের কথায়। বোনের সাথে শালি সাহেবাও পাল্টি খেয়েছে। হাসিটা আড়ালে রেখে অদ্রির দিকে তাকালো অভি। তবে সমান্তালে সংকীর্ণ কণ্ঠে বলল, দেখা যাবে। রুদ্র এসে পড়ল বেবি ট্যাক্সি নিয়ে। তিথিকে নিয়ে পুলক প্রথম যাবে সাখাওয়াত ভিলাতে। নিজের পরিবারকে মানাতে খুব বেশি কষ্ট হবে না পুলকের। মা হারা ছেলে, খালামণির কাছেই পেয়েছে মায়ের আদর, খালাতো ভাইগুলোও তাকে নিজের ভাই মনে করত, প্রিয়তাদেরও তাই সে কম স্নেহ করেনি। আজও বেকার পুলক সংসার চলবে। তিথি ঢাকায় যে চাকরি করছে সেই বেতনে, তবুও পুলক জানে ওর হাত খরচ দিতে কেউ বিপত্তি করবে না। সর্বোচ্চ শাসিয়ে কথা শোনাবে সাখাওয়াত ভিলার জমদূত রুদ্র অদ্রির বাবা ওরফে শাহেদ সাখাওয়াত। এই লোকের ভয়াবহভাবে চটে যাওয়ার সম্ভাবনা আছে। বেকার ছেলের এভাবে বিয়ে করে বউয়ের টাকায় খাওয়াটা শুনে পুলককে সর্বোচ্চ তুচ্ছতাচ্ছিল্য করলেও পুলক আজ পরোয়া করবে না। খালা আছে, সে ঠিকই সামলে নেবে তার শর্ট টেম্পার্ড বুড়ো ছেলেকে। অভি বলল, তাহলে বাসায় গিয়ে কি বলবো আমি? কিছু বলতে হবে না। আপাকে ফোন করে বল ট্রেন আসতে দেরি হবে। ততক্ষণে বাসায় যাবি না। সন্ধ্যার আগেই তোর খালুকে নিয়ে চলে যাব। বেবি ট্যাক্সিতে বসে পড়ল সবাই। প্রিয়তাও অভিকে এড়িয়ে গেল নীরবে। আর সেই এড়ানোটা পুলকের চোখ ঢাকা দিল না। ভাইয়ের এই মেয়েটাকে ভালোভাবেই চেনে সে। হয়তো এখনো সহজ হতে পারেনি। আর অভিকেও দেখলে বোঝা নাই এক্সট্রোভার্ট না, মনের অনুভূতি মনেই চেপে রাখবে সে। পুলক বুঝল এই দুজনের রসায়ন করতে হলে যা করার তাকেই করতে হবে। এজন্যই প্রিয়তার মা ডেকে পাঠিয়েছে তাকে। বেবি ট্যাক্সিতে ওঠার সময় খেয়াল হলো আর সিট নেই। রুদ্র সামনে, অদ্রি, পুলক আর তিথি পেছনে। প্রিয়তার বসা একেবারেই অসম্ভব। এটা হওয়ারই ছিল। ওদের ধারণা ছিল চাচ্চু যেহেতু একা আসবে অনায়াসেই 4 জন হয়ে যাবে। তাই স্টেশনে আসার সময় কোনো গাড়ি ভাড়া করেনি। তিথি বলল, মা, প্রিয়তা কোথায় বসবে তাইলে? আরেকটা ট্যাক্সি ভাড়া নিতে হবে তো। চিন্তার ভাঁজ পড়ল সবার কপালে। আর সে দুশ্চিন্তা উড়িয়ে পুলক বলল, আরে কোনো ব্যাপার না গিন্নি সাহেবা।
ব্যবস্থা হয়ে গেছে। এই অভি, এদিকে আসো তো। চলে যাচ্ছিল অভি, এমন গলা হাঁকানোতে পেছনে ফিরল। দেখল পুলক ডাকছে। অভি এগোলো তাদের দিকে। জিজ্ঞেস করল, ডেকেছিলেন? হ্যাঁ। তুমি কিভাবে যাবে এখন? বাইক এনেছি। তাহলে তো ভালোই। প্রিয়তাকে তোমার সাথে নিয়ে যাও তো। জায়গা হবে না এখানে। অভি কিঞ্চিত অবাক হল। আশা করতে পারেনি কাঙ্ক্ষিত সেই সুযোগটা অপ্রত্যাশিতভাবে পেয়ে যাবে। প্রিয়তার দিকে তাকিয়ে দেখল ভরকে গেছে মেয়েটা। চট করে বলল, প্রয়োজন নেই চাচ্চু। আমি রিকশা দিয়ে যাব। প্রয়োজন না হলে প্রয়োজন বানিয়ে নে। অভির সাথেই যাচ্ছিস তুই। কোনো কথা শুনব না। নাইলে তোরে বুড়ি ছাড়া আর যেই কয়টা বিশ্রী নামে ডাকতাম সবগুলা এখানে চিল্লিয়ে চিল্লিয়ে ডাকব। বাধ্য হল প্রিয়তা। নত যেন হল মন। কৌশলে এড়িয়ে যাওয়াটা ব্যর্থ হয়ে দাঁড়াল। চরমভাবে ব্যর্থ। চোখের সামনেই তাকে ভর্ৎসনা করে সা সা করে ছুটে গেল গাড়ি। স্টেশনের প্রান্তরে দাঁড়িয়ে রইল দুজনে। অভি হাসল। হাসল জয়ের হাসি। এত এড়িয়ে যাওয়ার পরও শেষমেশ তার কাছে ধরা দিতে হলো ভেবে তা যেন গা চাড়া দিয়ে উঠল। রাগে ব্রহ্মতালু ফেটে পড়ল প্রিয়তার। তবে কিছুই করার নেই। অভি বাইক নিয়ে এলো। রোদের প্রকটতা এড়াতে চোখে পড়ল কালো চশমা। নির্বিকারে বলল, বাইকে উঠো প্রিয়তা।